বিশাল একটা জিন, দানবের মতো। জিনটা দাদুকে ধরে 10-15 হাত উপরে তুলে মাটিতে আছাড় মারলেন। সাবিনার মুখে কথাটা শুনে হা হা করে হেসে দিলেন সবাই। হাসতে হাসতে সবাই বললেন, তুই জিন ভূত এসব বিশ্বাস করিস? আমরা এসব বিশ্বাস করি না। প্রিয় বান্ধবী আশার ভাইয়ের বিয়ে খেতে এসে সব বন্ধুরা একসাথে হয়ে জিন ভূতের গল্প করছে। এখানে সবার সাথে উপস্থিত আছেন আমাদের গল্পের নায়িকা আয়েশা। আয়েশাকে জিজ্ঞেস করলেন। আশা বলল, আয়েশা, তুই কিছু বলছিস না যে? সবাই কত মজা করছে, তুই কি জিন ভূতে বিশ্বাস করিস? আয়েশা বলল, যদিও আমি কখনো জিন ভূত দেখিনি, তবুও আমার মনে হয় জিন ভূতের অস্তিত্ব আছে। আমি বিশ্বাস করি জিন আছে। আয়েশার মুখে এমন কথা শুনে বাকি বন্ধুরা হাসতে হাসতে বলল, আয়েশা, হ্যাঁ হ্যাঁ জিন আছে, দোয়া করি জিন তোর বয়ফ্রেন্ড হোক, জিনকে বিয়ে করে অনেক বাচ্চা কাচ্চার মা হবি। আশা বলল, এই অনেক হয়েছে, এখন চল খেতে যাব, মা তোদের সবাইকে নিয়ে যেতে বলেছে। আশার কথায় সব বন্ধুরা উঠে চলে গেল। এদিকে আয়েশা আশাকে বলল, আশা তুই যা, আমি একটু পর আসছি, আমার ফোনে কল আসছে, কথা বলে আসছি। ও ফোনে কথা বলবি? তাহলে ছাদে যা, এখানে তো অনেক লোক। তুই এক কাজ কর, ছাদে যা, তুই ছাদে গিয়ে কথা বলে তারপর খেতে আসিস, ঠিক আছে? ঠিক আছে। এই শোন, একটা কথা, ছাদে যাবি ভালো কথা, ছাদ থেকে পাশের বাগানে একটা 100 বছরের আম গাছ আছে, ওদিকে তাকাবি না। কেন, সমস্যা কি? তেমন কিছু না, তুই যা, কথা বলে খেতে আয়। আশার কথায় আয়েশা ছাদে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। ফোনে কথা বলার এক ফাঁকে আয়েশার চোখ পড়ল পাশে থাকা সেই বাগানের আম গাছের দিকে। সেখানে চোখ পড়তে আয়েশা দেখলেন সাদা জুব্বা পরা খুব সুন্দর একজন আম গাছের নিচে বসে কি জানি পড়ছে। জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে আয়েশা স্পষ্ট দেখছে। এই দৃশ্য দেখে আয়েশা মনে মনে ভাবতে লাগলো, আরে এই রাতের বেলা বাগানে কে? দেখে তো মানুষের মতো লাগে, কিন্তু মানুষ এত সুন্দর আর মায়াবী হয় কি করে? রাতের বেলা জ্যোৎস্না রাতে ওনার শরীর এমন আলোকিত হচ্ছে বা কি করে? আয়েশা কিছু বুঝতে না পেরে ফোনের লাইটটা জ্বালিয়ে ওনাকে উদ্দেশ্য করে বললেন, এই যে কে আপনি? আপনি কি করছেন ওখানে? এই যে কথা বলুন। আয়েশার কথা শুনে সেখানে থাকা ওই অবয়বটা আয়েশার চোখের সামনে দ্রুত মিলিয়ে গেল। এটা কি হলো? এতক্ষণে আয়েশা বুঝলো ওটা দেখতে মানুষের মতো হলেও আসলে কোনো মানুষ না, ওটা আসলে একটা জিন। জীবনের প্রথম কোনো জিনকে দেখলো আয়েশা। জিন দেখার প্রথম অনুভূতিটা কি এমন? সবাই তো জিন ভূত দেখে ভয় পায়, চিৎকার করে, কিন্তু আয়েশার বেলায় উল্টো হলো। আয়েশা তো ভয়ও পেল না, উল্টো মনের মধ্যে কৌতূহল জাগলো। ওই বাগানে যাবে, গিয়ে সেখানে দেখবেন একটু আগে যেটা দেখেছিল সেটা কি আদৌ সত্যি নাকি চোখের ভুল। জ্যোৎস্না রাত, কাউকে কিছু না বলে আয়েশা ছাদ থেকে নেমে একা একাই চলে গেলেন সে বাগানে। জায়গাটা খুব নিরিবিলি। আশার কথা মতো আয়েশা বাগানে গিয়ে দেখলেন ঠিকই আম গাছটা অনেক বড়, দেখে মনে হয় অনেক বছরের পুরনো। সেই জিনকে দেখে আয়েশা এতটা মায়ায় পড়েছে যে ভয় না পেয়ে সেখানে গিয়ে আয়েশা বলে উঠলেন, এখানে কেউ কি আছেন? থাকলে সাড়া দেন, আমার সাথে কথা বলেন। কিন্তু আয়েশার কথার কোনো উত্তর পেল না। এদিকে আয়েশা আম গাছের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় হঠাৎ কেউ একজন আয়েশার কাঁধে হাত রাখতেই আয়েশা চিৎকার দিয়ে বলে উঠল, কে? আয়েশার এমন চিৎকারে পেছন থেকে আশা বলে উঠল, আয়েশা, কি রে তুই এখানে? তুই না ছাদে ছিলি? তোকে খুঁজতে ছাদে গিয়ে দেখি তুই সেখানে নেই। ছাদে না পেয়ে হঠাৎ করে বাগানে চোখ পড়তে দেখলাম যে কে যেন ফোনের লাইট জ্বালিয়ে আম গাছের দিকে যাচ্ছে। সন্দেহ হলো তাই আসলাম। তুই রাতের বেলা এখানে কেন? চল এখনই। আয়েশা বলল, আরে দাঁড়া, আমি এখানে আসছি কি আর সাথে? আমি কিছু দেখেছি এখানে। চুপ কর, এখান থেকে চল আগে, একটু থাকি না। আয়েশার কথায় কান্না দিয়ে আশা আয়েশার হাত ধরে ওকে টেনে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে আশা আয়েশাকে বলল, তুই কি পাগল? তোকে ছাদে যাওয়ার সময় মানা করেছিলাম না বাগানে আম গাছের দিকে তাকাবি না? আয়েশা বলল, দোস্ত আমি তাকাইনি, হঠাৎ আমার চোখ পড়েছে ওদিকে। জানিস কি দেখেছি? জিন দেখেছিস তাই না? আরে হ্যাঁ, তুই জানলি কেমনে? অনেক আগে থেকে জানি। আমি কেন, আমার পরিবারের সবাই জানে। দেখ, স্পষ্ট একটা কথা বলি, ওই আম গাছে জিন থাকে। আমার বাড়িতে 2-3 দিন থাকবি। আজকের পর ওদিকে যাবি না, ওই গাছের দিকে তাকাবি না। আমি চাই না তোর কোনো সমস্যা হোক, পরে তোর বাবা মা আমাকে দোষ দিবে। আরে জিনটা খুব সুন্দর দেখতে ছিল, অনেক মায়াবী। জিনেরা সুন্দর হয় কিংবা সুন্দর রূপ নিয়ে ঘুরে বেড়ায়। এসব বাদ দে, চল, সবাই অপেক্ষা করছে, খেতে যাব। এ বলে আশা আয়েশাকে নিয়ে খেতে গেল। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আয়েশার চোখে ঘুম নেই। বারবার ঘুরে ফিরে ওই জিনটার চেহারা চোখের সামনে আসে, ওর কথাই মনে পড়ে। এমন অবস্থায় আয়েশা ভাবল, আমি কি আবার যাব ওই বাগানে? না থাক, আজ না, কাল যাব, আমি ওই জিনটাকে দেখেই ছাড়ব। এসব ভাবতে ভাবতে আয়েশা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আয়েশা নাস্তা শেষে ছাদে উঠে সেই বাগানের আম গাছের দিকে তাকালো। জায়গাটা রাতের বেলা একটু অদ্ভুত দেখালেও দিনের বেলা কিন্তু স্বাভাবিক লাগে। ছাদের এক কোণে বসে আয়েশা আম গাছের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই বান্ধবী আশা এসে বলে, এই আয়েশা, দিন হতে না হতে আবার পাগলামি শুরু করলি? কি শুরু করলাম? তুই ছাদে কেন? আরে ছাদে উঠেছিস ভালো কথা, বাগানে ওই আম গাছের দিকে তাকিয়ে আছিস কেন এভাবে? আচ্ছা, তুই কাল কি যেন বলেছিলি ওখানে নাকি জিন থাকে? তুই আর তোর বাড়ির সবাই সেটা জানে? কিভাবে জানিস?
দেখ, এই বাড়িটা আমাদের, আর এই বাগানটা আমাদের পাশেই। আমরা যখন ছাদে উঠি তখন এই আম গাছের কাছে অনেক কিছু দেখতে পাই। আমি দেখেও না দেখার ভান করি। দাদা বলতো এখানে অনেক আগে থেকে জিনদের বসবাস। আমরাও ওদের ডিস্টার্ব করি না, ওরাও আমাদের ডিস্টার্ব করে না, কিন্তু তুই যা শুরু করেছিস এতে ওই জিনটা ডিস্টার্ব হতে পারে। আয়শা বলল, রাখ তোর ডিস্টার্ব, আমার ওই মায়াবী কিউট জিনটাকে প্রথম দেখায় ভালো লেগে গেছে। আশা বলল, তুই এখন কি করবি? কি করতে মন চায়? আমার তো মন চায় দৌড় দিয়ে গিয়ে নায়িকার মতো ভূতকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ। হ্যাঁ, তারপর ওই জিন তোকে ধরে তোর ঘাড় মটকাবে। ধুর, কি বলিস? রোমান্টিকতার মাঝে পানি ঢেলে দিলি। পানি তোর মাথা ঢেলে মাথা ঠান্ডা কর। আচ্ছা, তুই তো এমন ছিলি না, তুই গাথি টাইপের মেয়ে, ছেলেরা প্রপোজ করলে রাজি হতি না, ভালো করে ছেলেদের সাথে কথা বলতি না, এখন আবার কি হলো? জানি না রে, ওই জিনটার মায়ায় আসলে পড়ে গেছি। দেখ, এগুলো ভুলে যা। জিন জাতি আর আমাদের মাঝে কোনো মিল নেই, ওদের থেকে দূরে থাকাই ভালো। চল এখন নিচে চল, বিয়ে বাড়িতে অনেক মানুষ মেহমান আসতে শুরু করেছে, যে কোনো সময় কেউ ছাদে আসতে পারে। বান্ধবীর আসার কথায় আয়শা পেছনে ঘুরে সে আম গাছের দিকে তাকিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে গল্প, খাওয়া দাওয়া এসব করতে করতে দিনটা কেটে গেল। রাতের খাবার শেষে সবাই যখন ঘুমে, আয়শা তখন জেগে, কারণ সে ওই বাগানে যাবে ওই জিনটাকে দেখতে। কথা মতো কিছুক্ষণ পর আয়শা আস্তে করে উঠে সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেল পাশে থাকা সেই বাগানে। গত রাতের মতোই আজকেও জায়গাটা অদ্ভুত লাগছে। আয়শা পা টিপে টিপে আস্তে আস্তে হাঁটছে। এভাবে আয়শা যখন সেই আম গাছের কিছুটা কাছে যায়, সেখানে সে কিছু দেখতে পান না। সেখানে জিনকে না দেখে আয়শা মন খারাপ করে আবার বাড়ির দিকে চলে যেতে লাগে। ঠিক তখনই ওর মাথায় একটু দুষ্টু বুদ্ধি চলে আসে। আয়শা আম গাছের থেকে একটু দূরে অন্য একটা গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে সেখানে কোনো জিন আসে কিনা। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়। হঠাৎ আয়শা খেয়াল করেন সেই আম গাছের নিচের ওপর থেকে আস্তে আস্তে নেমে আসছে সেই জিনটা। জিনটার হাতে একটা বইয়ের মতো কি জানি। গত রাতের থেকে আজ জিনটাকে আরও স্পষ্ট করে দেখছে আয়শা। জিনটা আসলেই অনেক সুন্দর। জিনকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়শা গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে কিছু কথা বলবো, বলা যাবে কি? আয়শার আওয়াজ পেয়ে জিন তো কোনো উত্তর দিলই না, উল্টো দ্রুত সেখান থেকে বাতাসে মিলিয়ে গেল। যা বাবা, এটা কি হলো? মনে মনে ভাবতে লাগলো আয়শা। জিনটার সাথে কথা বলার ইচ্ছাটা আর পূরণ হলো না। জিন চলে যাওয়ায় আয়শা আম গাছটার নিচে গিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। ঠিক তখনই আয়শা খেয়াল করলো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। এমনিতে রাত, তবুও চারিদিকটা আরও কুচকুচে কালো হয়ে আসছে। এমন অবস্থা কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। চারিদিকে এমন অবস্থা দেখে আর কান্নার আওয়াজ শুনে সেখান থেকে আয়শা এক প্রকার দৌড়ে বাড়িতে চলে আসেন। মানুষ জিন দেখলে ভয় পায়, আর আমি জিনকে দেখে ওর মায়ায় পড়ে যাই, এসব ভাবতে লাগলো আয়শা। জিনের কথা ভাবতে ভাবতে আয়শা ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে আয়শা স্বপ্নে দেখল সে আশাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে বাগানে ওই আম গাছের দিকে তাকিয়ে আছে, আর আম গাছের ওদিক থেকে সে জিনটা হাত ইশারা করে আয়শাকে কি জানি বারণ করছে। জিনের এমন ইশারা আর জিনকে স্বপ্নে দেখে আয়শার ঘুম ভেঙে যায়। জিনকে স্বপ্নে দেখে আয়শার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতেই আয়শা মনে মনে ভাবতে লাগলো, জিন আমার দিকে তাকিয়ে কি ইশারা করলো? ও কি আমায় কিছু বলতে চায়? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন আশার ভাইয়ের বিয়ে। সবার সাথে আয়শারও বিয়েতে যেতে হবে বরপক্ষের হয়ে। বিয়েতে যেতে হবে এই ভেবে আয়শা আশার কাছে গিয়ে বলে, আশা শোন না, বলছিলাম কি, একটু পর তো ভাইয়ার বিয়েতে যাবো, তাই না? আমার কিছু কসমেটিক্স কেনার ছিল, চল না আমার সাথে। কি বলিস? এখন কিভাবে যাব? বাড়িতে কত কাজ, তাছাড়া হাতের দিকে তাকা, মেহেদি পরে বসে আছি। আমার তো এখন হবে না রে। বলছিলাম তুই একাই যা, রাস্তাঘাট তো সবই চিনিস, তাই না? রাস্তাঘাট তো চিনি, তাই বলে একা যাব কেন? তোর জিন বয়ফ্রেন্ডকে নিয়ে যা, সে থাকলে তো ভালো হতো। আচ্ছা থাক তুই, আমি গিয়ে নিয়ে আসি। এই কথাটা বলে আয়শা কসমেটিক কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে মার্কেটে গেল। বেশ কিছুক্ষণ মার্কেট শেষে আয়শা হেঁটে হেঁটে আশাদের বাড়ি ফিরছিল। হঠাৎ আয়শা পেছন দিকে তাকিয়ে খেয়াল করেন একটা ছেলে ওর পিছু পিছু হাঁটছে। ফাঁকা রাস্তা, তার মধ্যে আবার ছেলে পেছনে লেগেছে। সেজন্য আয়শা তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলো। এদিকে তখনই পেছনে থাকা ছেলেটা আয়শাকে ডাক দিল। ছেলেটার ডাকে আয়শা দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলো, আপনি ডাকছেন আমাকে? হ্যাঁ, কেন, প্রপোজ করবেন? দেখেন ভাই, আপনাদের মতো ছেলেদের অভ্যাস আমার জানা আছে। আপনি সেই তখন থেকে পিছু করছেন, আপনার মতলব বুঝতে পারছি, আপনি প্রপোজ করতে আসছেন। দেখেন, সময় নষ্ট করে লাভ নেই। আমার একটা কিউট ক্রাশ আছে, আমি ওকে ভালোবাসি, পছন্দ করি। আর ও কোনো সাধারণ কেউ না, ও একটা জিন। ছেলেটা অবাক হলো। কি? অবাক হলেন কেন? হবারই কথা। সত্যি বলছি, একটা জিন আমার ক্রাশ, ওকে ভালো লাগে। আমি তো রোজ রাতে ওকে বাগানে দেখতে যাই, কাল রাতেও গিয়েছিলাম। ছেলেটা বলল, কেন গিয়েছিলেন? বাগানে, ওখানে আর যাবেন না। এই যে হ্যালো, ওখানে যাবে না মানে? আপনি না করার কে? কারণ আমি ওই জিনটা। মানে কেমনে কি? আপনি তো মানুষ, আর আমি তো ওই জিনটাকে দেখেছি, ও তো এমন দেখতে না। আরে আমি কি দিনের বেলা সবার সামনে আসল রূপে আসবো নাকি? তাই মানুষের রূপে আপনার সাথে কথা বলতে আসছি। সত্যি আপনি জিন? হ্যাঁ, আমি সত্যি জিন। দেখেন, এত কথা আপনাকে বলে লাভ নেই। আপনি আর বাগানে ওই আম গাছের ওখানে যাবেন না, এতে আমার ডিস্টার্ব হয়।
আয়শা চুপ করে আছে। জিন আবার বলল, কি হলো, এভাবে তাকিয়ে মুচকি হাসছেন কেন? কি বলেছি মনে থাকবে? আয়শা বলল, আই লাভ ইউ। মানে? মানে আপনাকে ভালো লাগে, ভালোবাসি। শূন্যে তুলে আছাড় মারবো, যেটা বলেছি মনে থাকে যেন। ওই বাগানে আসবেন না, আমার বই পড়তে ডিস্টার্ব হয়। এই কথাটা বলে জিন আয়শার চোখের সামনে হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। এটা কি দেখলো? জিন কথা বলছে? এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলো আয়শা। বাড়িতে আসলে কিছুক্ষণ পর বান্ধবী আশার ভাইয়ের বিয়েতেও গেল। বিয়েতে গিয়ে আয়শা আশাকে বলল, এই আশা, জানিস আজকে কি হয়েছে? আমি তো ওই জিনটাকে সামনাসামনি দেখেছি, ও আমার সাথে কথা বলেছে। আশা বলল, কি, জিন তোর সাথে কথা বলেছে? তোর সামনে এসেছে? তোর মাথায় সমস্যা? এটা কি তোর বাড়িতে জানে নাকি আমি বলবো? বিশ্বাস কর, ও আমার সামনে এসেছিল। এই চুপ কর তো, আজেরা কথা। জিনের কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারিস না? বিয়ে বাড়িতে কত ছেলে আছে, দেখ ওদের দেখ। কাউকে ভালো লাগে তো বল, রিলেশন করিয়ে দিই। রিলেশন করিয়ে দিবি তো ওই জিনটার সাথে দে না। আবার শুরু করলি? ওকে সরি, তোকে আর ওর কথা বলবো না, যা করব একাই করব। যাই হোক, কনে পক্ষের বাড়ি থেকে আশাদের বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। সবাই ক্লান্ত, বাড়িতে এসে সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে আয়শার তো ঘুম আসে না। আয়শা গত 2 রাতের মতো আজকেও না ঘুমিয়ে সে বাগানে চলে যায়। সেখানে যাবার পর আশা ওই বড় আম গাছটার নিচে বসে লাইট হাতে এদিক সেদিক তাকাতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে ওঠেন, এই, আপনাকে এত করে মানা করার পরও আবার কেন আসছেন? কথাটা শুনে পেছনে তাকিয়ে আয়শা বলে উঠল, আপনি আসছেন? সমস্যা কি আপনার? ভালোভাবে বলছি, শুনছেন না? রাতে এখানে আসেন কেন? পরপর 2 রাত এসেছেন, কিচ্ছু বলিনি। গত রাতে একটু ভয় দেখিয়েছি, স্বপ্নে গিয়ে ইশারা দিয়ে মানা করেছি। আজকে আবার মানুষের রূপে সামনাসামনি গিয়ে মানা করে আসছি, তবুও কথা শুনছেন না। কি করব বলেন? আপনাকে দেখলেই সব কিছু ভুলে যায়। আপনার মায়ায় পড়ে তো এসব করি। জিন বলল, আচ্ছা, এখানে কেন আসছেন? আপনাকে দেখতে। কেন? ভালো লাগে আপনাকে, ভালোবাসি। আমি কে? আপনি জিন। আপনি কে? আমি মানুষ। তাহলে কিভাবে হবে? মানুষ হয়ে জিনকে কেন ভালোবাসবেন? আমাদের জাতি আলাদা, তাই ভালোবাসা হবে না। কেন হবে না? যদি আমাকে আপনার ভালো লাগতো তাহলে কি এত সহজে ছেড়ে দিতেন? তখন তো আমার মা বাবা কবিরাজ নিয়ে এসেও আপনাকে ছাড়াতে পারতো না। এখন আমি আপনাকে ধরেছি, আপনার মা বাবাকে বলুন কবিরাজ নিয়ে আসে আমাকে ছাড়াতে। জিন বলল, রেগে যাবার আগে চলে যান। আয়শা বলল, যাবার আগে খাবারটা দিয়ে যাই। মানে কিসের খাবার? কেন? আশাকে দেখে জিন সেখান থেকে চলে গেল। এদিকে আশা আয়শার কাছে এসে বলল, আয়শা, তুই আবারও এখানে আসছিস? তোর হাতে ওগুলো কি? মাংস। মাংস? এগুলো কই পেলি? কই আর পাবো, জিন দিয়ে গেল আমাকে, বলল খেতে। উফ, এবার আমি সত্যি পাগল হয়ে যাব, চল আমার সাথে। এই কথাটা বলে আশা আয়শার হাত ধরে বাগান থেকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে আশা বলল, কি সমস্যা তোর? এত করে বলার পর কেন বারবার বাগানে ওই আম গাছের কাছে যাস? ভালোবাসার টানে। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কার আবার? জিনের সাথে আমার। উফ খোদা। আয়শা দেখ, আজ আমার ভাইয়ের বিয়ে হলো, তাই না? বিয়ে তো শেষ, কাল তুই বাড়িতে চলে যাবি, কেমন? আর 2 দিন থাকি না? দেখ, তুই এমনি এমনি আমার বাড়িতে 10 দিন থাকলেও সমস্যা হতো না, কিন্তু তুই যা শুরু করেছিস, এখন তোকে কাল যেতেই হবে। ঠিক আছে, কিন্তু আমার জিনের কি হবে? ওকে তো মিস করব। ভালোবাসাই হলো না, মিস করবে। এখন চল, ঘুমাতে হবে। আশার কথায় আয়শা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আয়শা দাঁত ব্রাশ করতে করতে ছাদে গেল। ছাদে গিয়ে অপলক দৃষ্টিতে সেই আম গাছটার দিকে তাকিয়ে রইল। এদিকে আয়শাকে সেদিকে তাকাতে দেখে আশা বলল, হ্যাঁ দেখ দেখ, শেষবারের মতো দেখে নে। আরে আজ চলে যাবি, জিন তোকে খুব মিস করবে। দেখ, মজা করিস না, আমার বিশ্বাস জিন আমার কাছে ঠিকই আসবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে সে আশায় বসে থাকিস। জিন কবে যাবে? মজা করা বন্ধ করতো, মন খারাপ লাগছে। জিনকে ছেড়ে যাব তাই। ঢং। এমন ভাব করছিস মনে হচ্ছে তোর বরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছিস। চুপ কর তো, চল নিচে চল, ফ্রেশ হয়ে রেডি হব। বাবা ফোন করেছিল। এই বলে ছাদে থেকে আশা ও আয়শা দুজনে নিচে চলে আসলো। নিচে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল আয়শা। খাওয়া শেষে আমাদের বাড়ির সবার কাছে বিদায় নিয়ে বাড়িতে যাবার জন্য বাইরে আসলো আয়শা। বাইরে আসার পর আশা বললেন, কিরে, তোকে নিজের ইচ্ছা বাড়িতে যেতে বললাম বলে মন খারাপ করছিস? আরে না রে পাগলি, তুই না বললেও তো আজ বাড়িতে যেতাম। আজ 4 দিন হলো এখানে। ভালো থাকিস, তুই একদিন গেলে আমাদের বাড়িতে আসিস, কেমন? ঠিক আছে। আয়শা বলল, শোন না, যাবার আগে একটা কাজ করি। কি কাজ? কাগজে নাম্বার লিখে ওই বাগানে আম গাছের নিচে রেখে আসি, ভূত দেখলে যোগাযোগ করবে। আশা বলল, মাথা মোটা, জিনের কি মোবাইল আছে নাকি যে তোকে কল দিবে? তাই তো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। বান্ধবী আশার কাছ থেকে বিদায় নিয়ে আয়শা ও বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর জিনের কথা সে কোনোভাবেই ভুলতে পারছে না। সবসময় জিনের কথা চিন্তা করে দেখে। আয়শার মা আয়শাকে বলল, কি রে মা, কি হয়েছে তোর? আশাদের বাড়ি থেকে আসার পর দেখছি কেমন হয়ে গেছিস। সবসময় কি নিয়ে জানি ভাবিস? কই কিছু না মা, এমনিতেই।
মাকে মিথ্যা বলে কথা ঘুরিয়ে দিল আয়শা। আসলে তো সে জিনের কথা সব সময় ভাবে, চিন্তা করে। যাই হোক, এইভাবে দিনটা কেটে যায়। পরের দিন রাতের বেলার ঘটনা। আয়শার ঘুম ভেঙে যায় কারো ফিসফিস কথার আওয়াজে। আওয়াজটা পেয়ে আয়শা চোখ খুলে দেখল সামনে জিন দাঁড়িয়ে আছে। জিনকে দেখে আয়শা নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে নিজের চোখ হাত নিয়ে কচলাতে লাগলো। এই দেখে জিন বলল, চোখ কচলাতে হবে না, এটা সত্যি। বাস্তব নাকি স্বপ্ন? আমি মনে হয় স্বপ্ন দেখছি, তাই না? না, বাস্তব। তুমি সত্যি আমার কাছে আসছো, বিশ্বাস হচ্ছে না। তোমাকে খুব মিস করছিলাম, জানতাম তুমি আসবে। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো, তাই না? তাই তো আসছো। পাগল নাকি? কিসের ভালোবাসা? আমি আসছি অন্য কাজে। কি কাজ? তোমার বান্ধবী আশার বাড়ির পাশে বাগানের ওই বড় আম গাছে আমি থাকি, এটা তো জানো, তাই না? হ্যাঁ জানি তো। তো কি হয়েছে? ওই বাগানের মালিক ওই আম গাছটা কেটে ফেলবে। ওটা আমার থাকার জায়গা। থাকার জায়গা বলতে আমাদের রাজ্য আছে, আমি জিন রাজ্যে বেশি সময় থাকি, আর কম সময়ের জন্য রোজ রাতে ওই আম বাগানে ওখানে গিয়ে বই পড়ি। হো হো, এই কথা। তা গাছের মালিক গাছ কাটবে না? কাটবে, কিন্তু কয়দিন দেরিতে। আমি নতুন কোনো জায়গা পেলে সেখানে চলে যাব, তখন গাছটা কাটতে পারবে, তার আগে না। তো আমি কি করব? আমার কাছে কেন আসছো? তুমি গিয়ে ওই গাছের মালিককে বুঝিয়ে বলবা তুমি মানুষ, তাই তোমার কথা শুনবে। কেন? তুমি কে বলো? আমি সামনাসামনি গেলে অমনি ভয় পাবে উনি। ভয় পেয়ে আবার কোনো কবিরাজ টবিরাজ নিয়ে আসেন কিনা, সেজন্য তোমাকে দিয়ে বলাবো। ওনার কাছে কবে যাবো বলো? যাব না আমি। ভেবেছিলাম আমার ভালোবাসার টানে আমার কাছে এসেছো, এখন দেখি নিজের কাজ করানোর জন্য আসছো। পারবো না, যাও। জিন বলল, ওই সাবধানে না করো। আমার কাজটা না করলে তোমাকে ছেড়ে দিব ভাবছো? বাঁচতে চাইলে আমার কাজটা করো, নইলে তোমার পিছু ছাড়বো না। তাই? তাহলে আমার পিছে লেগে থাকো, আমি তো এটাই চাই। ফাজলামো বাদ দাও তো, যা বলি তাই করো। আমার এই উপকারটুকু করো, এতে আমার কি লাভ? আমি কি পাবো? কি চাও তুমি? তোমার ভালোবাসা। আয়শা জিনের সাথে কথা বলছে, এই আওয়াজ ওর বাবা পেয়ে আয়শাকে বলে উঠল, আয়শা, এই আয়শা, এত রাতে কার সাথে কথা বলিস? আয়শার বাবার কথার আওয়াজে জিন আর কিছু না বলে তখনকার জন্য চলে গেলেন। আয়শার বাবার কথার আওয়াজ শুনে জিন সেখান থেকে চলে গেল। এদিকে আয়শা ওর বাবাকে ডাক দিয়ে বলল, কই বাবা? কিছু না তো, স্বপ্ন দেখছিলাম মনে হয়। ইস রে, জিন আসছিল। বাবা কথা বললে ও চলে যেত না, আমার কাছে থাকতো। এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ল আয়শা। কিন্তু কোনোভাবে আয়শার ঘুম আসছে না। ভালোবাসার জিন কাছে এসেও চলে গেল, কি জানি আর দেখা পাবে কিনা। এসব ভাবতে ভাবতে আয়শার হঠাৎ মনে পড়লো, আচ্ছা জিন তো একটু আগে আমার কাছে আসছিল, বাবার কথা এখান থেকে চলে গেছে, ও নিশ্চয়ই আশেপাশে আছে। আমি বরং না ঘুমিয়ে জেগে থাকি, ও আবার হয়তো আসবে। না, ও যদি আবার আসে, বাবা মা যদি আবারও জেগে যায়, একটা কাজ করে আমি বরং উঠে বাইরে আমাদের পুকুর পাড়ে যাই, ওখানে রাতের বেলা কেউ যায় না। কথা মতো আয়শা উঠে কোনো শব্দ না করে আস্তে দরজাটা খুলে বাইরে সে পুকুর পাড়ে চলে গেল। নিশিরাত, আকাশে চাঁদের আলো, দৃশ্যটা খুব সুন্দর ও রোমান্টিক। আয়শা বসে আছে, হঠাৎ পাশে থাকা একটা গাছ বাতাসে দুলতে লাগলো। গাছটা এমনভাবে নড়ছে মনে হচ্ছে ঝড় হচ্ছে, কিন্তু আশপাশটা সবই ঠিক আছে। এমন দৃশ্য দেখে আয়শা ভয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ফোনের লাইটটা জ্বালিয়ে বলল, কে কে ওখানে? আয়শার কথায় জিন সেখানে চলে এসে বলল, তুমি তো বড় আজব মেয়ে, তোমার কি ভয় ডর নেই? আমি তো গাছটা নাড়াচাড়া করে পরীক্ষা করছিলাম ভয় পাও কিনা, কিন্তু তুমি ঠিক দাঁড়িয়ে আছো না পালিয়ে। আসলে ভয় পেয়েছিলাম একটু একটু। তুমি এখানে আসছো কেন? তোমার জন্য। রুমে কথা বললে মা বাবা জেনে যেতে পারে, তাই এখানে আসছি। বলো কি বলবে? আসছো তো ভালো করেছো, যেটা বলেছি মনে আছে তো? মনে আছে, কিন্তু কেমন জানি লাগে। কেমন লাগার কি আছে? তুমি ওই বাগানের মালিককে গিয়ে বলবা ওনার বাগানের বড় আম গাছটা যেন না কাটে, কারণ সেখানে জিন থাকে, আর যদিও কাটে তাহলে 1-1.5 মাস পর যেন কাটে। বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কাল সকালে ওনার কাছে যাবে তো? হ্যাঁ যাব। এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ক্রাশ, একটা কথা জানার ছিল। তোমার নাম কি? নাম জানি কি করবা শুনি? ওমা, নাম জানতে পারি না? নাম বলো, নইলে তোমার কথা মতো কাজ করবো না। আমার নাম ইয়াসিন। আরে বাহ, খুব সুন্দর নাম তো। তোমার আমার নামের কত মিল, আয়শা ইয়াসিন। হ্যাঁ, এবার রুমে গিয়ে ঘুমাও। কাল ওই মালিকের বাড়িতে এসো, ভয় পেও না, আমি অদৃশ্য হয়ে তোমার পাশে থাকবো। কোনো কিছু বলার থাকলে তোমার কানে ফিসফিস করে বলবো, তুমি ওনাকে সব কথা বলবা। জিনের কথায় আয়শা পুকুর পাড় থেকে বাড়িতে চলে গেল, গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জিনের কথা মতো আয়শা সেই বাগানের মালিকের সাথে দেখা করলেন। দেখা হতে আয়শা বলল, আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনার সাথে কিছু কথা ছিল। বাগানের মালিক বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমাকে চিনবেন না, আমি আসছি আপনার বাগানের আম গাছটার বিষয়ে কথা বলতে। কি কথা? আমি তো ওটা গাছ কেটে বিক্রি করে দিব। ও, তুমি গাছ কিনবে? না আঙ্কেল, আসলে ওই গাছটা যেন না কাটেন এই বিষয়ে কথা বলতে আসছি। মানে? কিন্তু কেন? কারণ ওই গাছে জিন থাকে। জিন থাকে? তুমি কিভাবে জানলে? জানবো না, ওই জিনটাকে তো আমি ভালোবাসি। বাগানের মালিক বলল, মানে
কী সব আবল তাবল বলছো? না মানে আঙ্কেল, আমি স্বপ্নে দেখেছি একটা জিন এসে আমাকে বলেছে আপনাকে যেন বলি এই গাছে সে থাকে, গাছটা না কাটতে, আর যদিও কাটেন সেটা 1-1.5 মাস পর। কিন্তু গাছের মালিক তো আমি, আমাকে স্বপ্নে না বলে তোমাকে বলবে কেন? বলেছিল মনে করে দেখুন। বাগানের মালিক বলল ওসব মনে করতে চায় না, আমি আজই এই আম গাছ কেটে ফেলবো। না কাটবেন না প্লিজ, তাহলে আমার জিন কোথায় থাকবে? তোমার জিন মানে? এই মেয়ে, পাগলাগারদ থেকে আসছো নাকি? যাও চলে যাও। এমন অবস্থায় জিন অদৃশ্য হয়ে আয়েশার কানে কানে এসে বলল, গাছের মালিককে বলো আম গাছটা একটু কাটলে সেখান থেকে রক্ত বের হবে। জিনের কথা শুনে আয়েশা বলল, না আঙ্কেল, আমি পাগল নই, আমার কথা বিশ্বাস করুন, গাছটা কাটবেন না, আপনার ক্ষতি হবে। বিশ্বাস না হলে এখন গাছে একটা আঘাত করুন, গাছ থেকে আঠার বদলে রক্ত বের হবে। বাগানের মালিক বলল, তাই নাকি? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। আয়েশার কথায় বাগানের মালিক একটা কুড়াল দিয়ে আম গাছে আঘাত করতেই সত্যি সত্যি সেখান দিয়ে রক্ত পড়তে লাগলো। গাছ থেকে রক্ত পড়ছে কিভাবে? গাছে বা গাছের ডাল কাটলে গাছের আঠা বের হয়, কিন্তু এ তো দেখি রক্ত। রক্ত দেখে সেই গাছের মালিক আয়েশাকে বললেন, আমি বিশ্বাস করেছি মা তোমার কথা, আমি আমার বাগানের সব গাছ কাটলেও এটা কাটবো না। বোঝার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি 1-1.5 মাস গেলে গাছটা কাটবেন, তার আগে না, কেমন? ঠিক আছে মা। বাগানের মালিকের সাথে কথা শেষে আয়েশা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে জিনের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সারাদিন জিন আর আসলো না। দিনে আসেনি, রাতে আসবে এই ভেবে আয়েশা রাত জেগে অপেক্ষা করতে লাগলো, তবুও জিন আসে না। জিনের জন্য অপেক্ষা করতে করতে একসময় আয়েশা ঘুমিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর যখন আয়েশার ঘুম ভাঙে তখন আয়েশা দেখে ইয়াসিন জিন ওর পাশে বসে আছে। জিনকে দেখে আয়েশা বলল, জিন তুমি আসছো? তোমার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি তাই ঘুমিয়ে পড়েছি। ইয়াসিন জিন বলল, আমাকে একটু পানি দিবা, খাবো। পানি খাবা? 1 মিনিট নিয়ে আসছি। আরে আমি কোথায়? এটা কোন জায়গা? জিন আমি কোথায়? জিন বলল, ভয় পেও না, তুমি জিনদের রাজ্যে। তুমি আমার হয়ে কাজ করে দিয়েছো বলে আমি তোমাকে জিনের রাজ্যে নিয়ে আসছি। কি? আমি জিনের রাজ্যে? আমি জিনদের রাজ্যে আছি, কিন্তু আমি এখানে কেন? আরে ভয় পাচ্ছ কেন? তুমি আমার একটা উপকার করলা, তাই ভাবলাম তোমাকে আমার রাজ্যে একটু ঘুরিয়ে দেখাই। তাই বলে আমাকে না বলে হুট করে নিয়ে আসবা? বলে তোমাকে নিয়ে আসতে চাইলে তো ভয় পাইতা, আবল তাবল বলতা, তাই ঘুমের মাঝে নিয়ে আসছি। আমাকে বলতে পারতা এভাবে ঘুমের মাঝে এসে কি শান্তি আছে? আমি তোমার পিঠে উঠে বসে থাকতাম, তুমি উড়ে উড়ে আসতা, কত মজা হতো বলো। আমি কি পাখি নাকি? দেখো এটা সিনেমা না, বাস্তব। আর আমরা জিন জাতিরা বাতাসে মিশে চলি। তোমাকে পিঠে নিয়ে কিভাবে আসবো? তাহলে আমার পিঠে পাখা লাগাই দাও, আমি যেন উঠতে পারি। আয়েশার এমন কথায় ইয়াসিন জিনের পাশে থাকা ওর 2টা বন্ধু জিন হা হা করে হাসতে লাগলো। বন্ধু জিন বলল, ইয়াসিন এ তুই কাকে নিয়ে আসছিস? মেয়েটা দেখ কি সব অদ্ভুত কথা বলে। ওই হাসবা না, আমি তোমার ভাবি, ভাবি বলে সম্মান করো। ভাবি? কিসের ভাবি? ভাই কে তাহলে? কেন? তোমাদের বন্ধু ইয়াসিন জিন। এই চুপ, একদম চুপ, বলছি না এসব আবল তাবল কথা বলবি না, ওরা কি ভাববে? কি ব্যাপার ইয়াসিন, আমাদের না বলে মানুষের প্রেমে পড়লি নাকি? এই মানুষ হতে সাবধান। এই কথাটা বলে দুজন জিন চলে গেল। এদিকে ওরা চলে যাওয়ায় ইয়াসিন জিন আয়েশাকে বলল, এই ওদের সামনে এসব কি বলো? হ্যাঁ কি বলবো? ঠিকই তো বলেছে, আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই ওদের বললাম আমি ওদের ভাবি। চুপ, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। না যাবো না, জায়গাটা কত সুন্দর, আমি এখানে থাকবো। না, মানুষের এখানে থাকা নিষেধ। চলো আয়েশা। না যাবো না। ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি চলে যাই। এই না না না, আমাকে নিয়ে যাও। আয়েশার কথা ইয়াসিন জিন ওকে নিয়ে বাড়িতে রেখে গেল। তখনও ভোর রাত, সকাল হয়নি। আয়েশা বাড়িতে ফিরে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে জেগে পার করে দিল। সকাল হতে বান্ধবী আশা ফোন করলেন। আয়েশা ফোন রিসিভ করতে আশা বলল, কি রে আয়েশা, ওই যে আমাদের বাড়ি থেকে গেলি, তারপর আর কোনো খোঁজখবর নেই, কেমন আছিস? দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। জানিস এখন তো জিনের সাথে আমার কথা হয়, দেখা হয়। হায় রে, বাড়ি গিয়ে ওসব ভুলিসনি? জিন জিন বলে আর কত মাথা খাবি। কাল কলেজে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুই আসিসনি। আজকে আসবি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই কলেজে আয়, ওখানে দেখা হবে। আয়েশার কথায় আশা রাজি হয়ে ফোন রেখে দিল। এদিকে আয়েশা রেডি হয়ে কিছুক্ষণ পর কলেজে চলে গেল। কলেজে গিয়ে প্রিয় বান্ধবীর সাথে আড্ডা। কলেজের ক্লাস এসব শেষে বাড়িতে ফেরার পথে আয়েশা খেয়াল করলো একটা ছেলে ওর পিছু করছে। ছেলেটা ওর সাথে একই কলেজে পড়ে। ছেলেটাকে দেখে আয়েশার বুঝতে পারলো আবারও সে একই কথা বলতে আসছে। আয়েশা তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি তোমাকে। 1 বছর হবে এই ছেলেটা আয়েশার পিছে পিছে ঘুরে। অনেকবার প্রপোজও করেছে, কিন্তু আয়েশা তো রাজি না। আয়েশা প্রেম করবে না। অন্য দিনের মতো আজকেও ছেলেটা এসে আয়েশাকে বলল, ছেলেটির নাম ইমন। ইমন বলল, আয়েশা শোনো, আর কতদিন ঘুরাবে আমাকে? সত্যি বলছি, মন থেকে ভালোবাসি তোমাকে। আয়েশা বলল, ইমন শোন, তুই আমার বন্ধু, তাছাড়াও আমি রিলেশন করব না। আর কতবার বলবো? এভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি বাড়িতে বলে দেব, তোর নামে বিচার দেব। আর তার দরকার হবে না, আমি আমার ভুল বুঝেছি। কিন্তু আমার একটা কথা, শেষ কথা রাখতে পারবা? কি কথা বলো? তোমাকে ভালো লাগে, ভালোবাসি। আমি চাই তোমার কোনো একটু স্মৃতি আমার কাছে থাকুক।
তুমি তোমার জামার ওড়নার একটু সুতা আমাকে ছিঁড়ে দাও, আমি এই সুতোটুকু নিয়ে শান্ত থাকবো। যখন তোমার কথা মনে পড়বে তখন এই সুতাটুকুর দিকে তাকাবো, তখন সব ভুলে যাব। প্লিজ না করো না। হো, এই কথা? ওকে ঠিক আছে, তোমার কথায় আমি রাজি। এই নাও আমার ওড়নার সুতো, আজকের পর আমাকে ডিস্টার্ব করবে না। এ বলে আয়শা বাড়িতে চলে আসলো। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3 দিনে আয়শা জিনকে অনেকবার স্মরণ করেছে, পুকুর পাড়ে গিয়েও খুঁজেছে, কিন্তু জিন এই 3 দিন ওর কাছে আসেনি। এদিকে 3 দিন পর আয়শার শরীর হঠাৎ করে খারাপ হতে থাকে। কারণ ছাড়া বমি হওয়া, খাওয়ার রুচি না থাকা, শরীর শুকিয়ে যাওয়া। এমন অবস্থায় 3 দিন পর এক রাতে আয়শার রুমে জিন আসলো। জিনকে দেখে আয়শা বলল, ইয়াসিন তুমি আসছো? এই 3-4 দিন কোথায় ছিলে? ভেবেছিলাম তোমার কাছে আর আসবো না, কিন্তু তোমার সামনে বিপদ, তোমার ক্ষতি হচ্ছে দেখে চলে আসলাম। তুমি অসুস্থ তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? আয়শা ভয় পেও না, তুমি যে অসুস্থতার মাঝে আছো, তুমি যে অসুস্থ এটা কেন জানো? কেন? এমনি হয়তো শরীর খারাপ করছে, 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। না আয়শা, ঠিক হবে না, কারণ তোমাকে কালো জাদু করা হয়েছে। কি কালো জাদু? হ্যাঁ, তোমার উপর কালো জাদু করা হয়েছে। আর সেটা কে করেছে জানো? তোমার সেই বন্ধু যে তোমাকে ডিস্টার্ব করে ভালোবাসতে চায়, সে ইমন। ইয়াসিন ভয় করছে আমার, এসব কিভাবে? ইয়াসিন বললেন, আয়শা, মানুষকে কালো জাদু করার অনেক পদ্ধতি আছে। কেউ বা শয়তান বা পিশাচ জিনদের খুশি করে কারো উপর কালো জাদু করে, কেউ বা শরীরের কোনো অংশ দিয়ে কালো জাদু করে, যেমন আঙ্গুলের নখ, মাথার চুল, জামা কাপড়ের অংশ। অনেকে আবার খাবারের সাথে খাইয়ে কালো জাদু করে। তোমার বন্ধু ইমন তোমাকে কালো জাদু করেছে, একটা পিশাচ জিনকে তোমার উপর চালান করে তোমাকে অসুস্থ করে ধীরে ধীরে মেরে ফেলতে। আয়শা বলল, ও এই জন্য সেদিন ইমন আমাকে বলেছিল আমার ওড়নার একটু অংশ ওকে কেটে দিতে। না বুঝে কেন দিতে গেছো ওকে ওসব? আমি তো ভাবিনি ও এমনটা করবে, ভেবেছিলাম সাধারণ সুতা, এ আবার এমন কি দিয়েছো। এখন বুঝো, আস্তে আস্তে শরীর খারাপ হতে থাকবে। শুধু কি তাই, ওই পিশাচ জিনটা সুযোগ পেলে তোমাকে মেরে ফেলবে। তাহলে এখন আমি কি করব? মা বাবাকে বলে কোনো কবিরাজের কাছে কি যাব? না, ওনাদের এখন এসব বলো না, ওরা ভয় পাবে। তার চেয়ে তুমি পারলে তোমার বন্ধু ইমনকে বলো তোমার ওপর থেকে কালো জাদু তুলে নিক। এতে কি কাজ হবে? হবে, বাকিটা আমি দেখব। এখন আমাকে যেতে হবে, কাল দেখা হবে। আর হ্যাঁ, কাল ইমনের সাথে দেখা করে ওর সাথে কথা বলবা। আয়শাকে এসব কথা বলে ইয়াসিন জিন চলে গেল। এদিকে আয়শা চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ল। পরের দিনের ঘটনা। সকাল হতেই আয়শা ইমনের নাম্বার ম্যানেজ করে কল দিল, কিন্তু ইমনের সাথে কথা বলতে পারল না। ফোনে ইমনকে না পেয়ে ওর সাথে দেখা করার জন্য ইমনের বাড়ি পর্যন্ত গেল, কিন্তু না, ইমনের দেখা আর পেল না। ইমনকে না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো আয়শা। এদিকে সারাদিন কেটে যায়, ইয়াসিন জিনও আসে না আয়শার কাছে। রাতের বেলা আয়শা না ঘুমিয়ে ইয়াসিনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইয়াসিন তো আসে না। ইয়াসিনের কি রুমে আসতে প্রবলেম? এইভাবে আয়শা দরজাটা খুলে আস্তে করে বেরিয়ে চলে গেল পুকুর পাড়ে। এর আগে তো ইয়াসিন এখানে আসছিল, দেখা করেছিল। সেই আশাতে আয়শা পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আয়শা পেছনে না তাকিয়ে বলল, ইয়াসিন তুমি আসছো? সারাদিন কই ছিলা? কতটা অপেক্ষা করেছিলাম তোমার জন্য। আরে বাবা, কথার উত্তর দাও, পেছনে না তাকিয়ে সামনে আসো। কিন্তু আয়শার কোনো কথার উত্তর আসে না। কথার উত্তর না দেওয়ায় আয়শা ঘুরে পেছনে তাকাতে চমকে ওঠে। আয়শা পেছনে ঘুরে দেখে খুব ভয়ঙ্কর দেখতে একটা পিশাচ জিন আয়শার দিকে তাকিয়ে আছে। ওর চেহারাটা এতটা ভয়ঙ্কর যে আয়শার মনে হচ্ছিল সে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। ওদিকে আয়শার দিকে তাকিয়ে থাকা পিশাচ জিনটা হাসতে হাসতে আয়শাকে বলে, কিরে, কি ভেবেছিলি? কে আমি ভাবতেই পারিনি তোকে এই রাতের বেলা একা পাবো। জিনটার কথায় আয়শা ভয়ে ভয়ে বলতে লাগলো, কে আপনি? আমার কাছে কি চান? আয়শার কথার জবাবে পিশাচ জিনটা বলল, তোর প্রাণ চাই, দে, তোর জীবনটা দিয়ে দে। আমি তো হুকুমের গোলাম, 2 দিন আগে হোক বা পরে হোক তোকে মেরেই ফেলতাম। পিশাচ জিনের এমন ভয়ঙ্কর কথায় আয়শা সেখান থেকে দৌড়াতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে পিশাচ জিন এসে আয়শাকে আঘাত করে। জিনের আঘাতে আয়শা মাটিতে পড়ে চিৎকার দিয়ে ওঠে। এদিকে সে জিন আবারও আয়শাকে আঘাত করতে আসার সময় সেখানে ইয়াসিন জিন চলে আসে। ইয়াসিন জিনকে দেখে পিশাচ জিনটা বলে, কিরে মানুষের গোলাম, মানুষের হয়ে তুই আমার সামনে বাধা হয়ে আসলি? সময় থাকতে সামনে থেকে চলে যা, এই মেয়েকে আমি মারবই। পিশাচ জিনের কথায় কোনো কথা না বলে আয়শার সামনে দাঁড়িয়ে রইল ইয়াসিন জিন। এদিকে ভয়ে আয়শা ইয়াসিন জিনের পাশে এসে দাঁড়ালো। ইয়াসিন জিন কথা না বলায় ওই পিশাচ জিনটা আবারও আয়শার দিকে তেড়ে আসতে থাকে। ঠিক সেই সময় ইয়াসিন জিন ওই পিশাচ জিনটাকে ধরে প্রচণ্ডভাবে আঘাত করে। ইয়াসিন জিনের এমন আঘাতে ওই পিশাচ জিন ছিটকে পড়ে মাটিতে পড়েই সেই পিশাচ জিন বলে ওঠে, আমাকে আঘাত করলি, আমি দেখব তোর শক্তি কত, আমি তোর কাছে আবার আসবো। এই কথাটা বলে সেই পিশাচ জিন সেখান থেকে চলে যান। এদিকে আয়শা আঘাত পাওয়ায় ইয়াসিন আয়শাকে বলল, তুমি ঠিক আছো তো? রাতের বেলা পুকুর পাড়ে কেন আসছো? আমি আসতে একটু দেরি হলে তো মারাই যেতে। চলো আমার রুমে চলো, ওখানে গিয়ে কথা বলি। দাঁড়াও, বিচার আজকে আর এখনই হবে। তোমাকে না বলেছিলাম তোমার বন্ধু ইমনের সাথে কথা বলতে? বলেছ?
ওকে কল দিয়েছি, ধরেনি। ওর বাড়িতেও গিয়ে দেখা পাইনি। আচ্ছা, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। এ বলে ইয়াসিন জানি কই গেল। ইয়াসিন চলে যাবার একটু পর আবার ফিরে আসলো, সাথে নিয়ে আসলো সে ইমনকে। ইয়াসিন জিন ইমনকে ধরে নিয়ে এসে ধপাস করে মাটিতে ফেললো। এদিকে জিনের এমন অবস্থা আর আয়শাকে দেখে ইমন ভয়ে ভয়ে বলল, আমি কোথায়? আমাকে কেন ধরে নিয়ে আসছেন এখানে? আমাকে বাড়িতে যেতে দিন। আয়শা বলল, ইমন ভয় পেও না, তোকে যেতে দেব না, ভয়ের কিছু নেই। শুধু তুই বল আমার উপর কালো জাদু কেন করলি, আর কালো জাদু করেই যখন ফেলেছিস তখন ওটা তুলে নে। না, আমি তো কোনো কালো জাদু করিনি। ইমনের মুখে কথাটা শুনে ইয়াসিন জিন ইমনের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে দিল। ইয়াসিন বলল, আর একবার মিথ্যা বললে মেরে ফেলবো। জিনের থাপ্পড়ে খেয়ে ব্যথায় ও ভয়ে কাঁদতে কাঁদতে ইমন বলতে লাগলো, আমাকে মাফ করে দিন আয়শা, মাফ করে দাও। আমি কালকেই ওই কবিরাজের কাছে যাবো আর তোমার উপর থেকে কালো জাদু তুলে ফেলবো। ইয়াসিন বলল, কথাটা মনে থাকে যেন। আর শোন, আমি তো জিন, আমার সাথে আয়শার পরিচয় আছে, এটা যদি কখনো কাউকে বলিস তোর অবস্থা খারাপ করব। যা, পালা এখন। ইয়াসিনের কথায় ইমন সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে গেল। এদিকে আয়শা তখন ইয়াসিনকে বলল, আচ্ছা, ওই পিশাচ জিনটাকে যে আঘাত করলা, ও তোমার যদি কোনো ক্ষতি করে? ওসব নিয়ে ভেবো না, ও আমার কিছু করতে পারবে না। না করলেই ভালো, তবুও চিন্তা হয়। আচ্ছা, একটা জিনিস ভাবলাম, এই যে দেখো গাছটা আছে না, এখন থেকে আমি এই গাছেই থাকবো। আগে যে বাগানের ওই আম গাছে থাকতাম, ওই গাছের মালিকটা কেটে ফেলবে, তাই এখন থেকে এটাই আমার নতুন ঠিকানা। আয়শা বলল, সত্যি? তাহলে তো ভালোই হবে, আমার বাড়ি তো কাছেই। আমি তোমাকে দেখতে বা কথা বলার ইচ্ছে হলে পুকুর পাড়ে এই গাছটার কাছে চলে আসব, তখন তোমাকে দেখা হবে, কত মজা হবে, তাই না বলো? আহা, বললেই হলো। আমি এই গাছে থাকবো ঠিকই, কিন্তু তোমার সাথে আর দেখা করবো না। না, এমনটা করো না, তোমাকে ডাকলে আসবা বলো। আয়শার কথাটা শুনে ইয়াসিন উত্তর দিতে যাবে, ঠিক তখনই কিছুক্ষণ আগে আঘাত করা পিশাচ জিনটা পেছন থেকে এসে ইয়াসিনকে আঘাত করলো। এখন আর পিশাচ জিনটা একা আসেনি, সাথে আরও দুটো জিনকে সাথে করে নিয়ে এসে ইয়াসিন জিনকে আঘাত করে এবং অনেক মারে। পিশাচ জিনদের আঘাতে ইয়াসিন জিন লুটিয়ে পড়ে মাটিতে। তখনই সেই পিশাচ জিন বলে ওঠে, বলেছে না তোর শক্তি দেখে নেব, আমাকে আঘাত করার মজা বুঝলি তো? এই কথাটা বলে সেই পিশাচ জিন চলে গেল। এদিকে আহত হয়ে ইয়াসিন পড়ে রইল মাটিতে। ইয়াসিনের এমন অবস্থায় আয়শা দৌড়ে ইয়াসিনের কাছে গিয়ে জড়িয়ে ধরল। আয়শা কি করবে বুঝতে পারছে না, ইয়াসিন আহত হয়ে পড়ে আছে, তাকে নিয়ে কোথায় যাবে, কি করবে? এমন অবস্থায় ইয়াসিন আয়শাকে বলল, আয়শা চোখ বন্ধ করো, কোনো কথা বলো না। ইয়াসিনের কথায় আয়শার চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে 2-1 মিনিট পর ইয়াসিন বললেন, আয়শার চোখ খুলো। ইয়াসিনের কথায় আয়শার চোখ খুলে দেখলো সে এক অজানা জায়গায় চলে আসছে। আশেপাশে দেখে মনে হয় এটা জিনদের রাজ্য। আয়শা কিছু বলতে গেলে ইয়াসিন বলল, আয়শা ভয় পেও না, আমি তোমাকে জিনদের রাজ্যে নিয়ে আসছি। আমি আঘাত পেয়ে আহত হয়েছি, তাই হেকিমের কাছে আসছি। জিনদের মধ্যে কেউ অসুস্থ হলে উনি চিকিৎসা করেন। ইয়াসিনের কথায় আয়শা চুপ করে বসে রইল। এদিকে হেকিম ইয়াসিন জিনের চিকিৎসা করে শরীরে ঔষধ লাগিয়ে দিল। হেকিমের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইয়াসিন আয়শাকে নিয়ে একটা জঙ্গলের মতো জায়গায় গেলেন। সেখানে গিয়ে আয়শা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে দেখো, এরা এই পিশাচ জিনগুলো না, যে একটু আগে তোমাকে আঘাত করে এমন আহত করেছে? হ্যাঁ, এরাই তারা, এদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। আমাকে পেছন থেকে আহত করা, এখন মজা বুঝবে। ইয়াসিনের কথা শুনে পিশাচ জিনগুলো বলতে লাগলো, আমাদের ছেড়ে দে, নইলে তোকেও ছাড়বো না। দেখ, একটা মানুষের জন্য জিনে জিনে দ্বন্দ্ব লাগাবি না, ছেড়ে দে। কিন্তু পিশাচ জিনের কথায় কোনো কান না দিয়ে ওদেরকে ইচ্ছে মতো মারা হয়। প্রচুর মার খেয়ে সে জিনগুলো চলে যাওয়ার সময় ইয়াসিন জিনকে বলে, ইয়াসিন, এই মেয়েটার জন্য তুই আমাদের সাথে ঝামেলা করলি, আঘাত করলি, তোকে আমি কোনো না কোনো একদিন আঘাত করব, সেদিন আর রক্ষা পাবি না। এই বলে পিশাচ জিনগুলো চলে যায়। ওরা চলে যাওয়ার পর ইয়াসিন আয়শাকে নিয়ে আবারও পুকুর পাড়ে সেই গাছটার কাছে নিয়ে আসে। সেখানে আসার পর আয়শা বলে, আমার জন্য মিছেমিছি ওই জিনগুলোর সাথে ঝামেলা করতে গেলে, তাই না? তোমার শরীর তো অনেকটা কেটে গেছে, তবে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমার সেবা করে সুস্থ করব। কেন, তুমি আমার কে হও? হ্যাঁ, আয়শা বলল, আমি তোমার বউ, আসছে আমার বউটা। যাও, বাড়িতে যাও, তোমার বাবা আবার জেনে ফেলবে। আরে চিন্তা করো না, ওরা কিছুই জানবে না। আচ্ছা, খাবার খাবে? কি খাবার? মাংস। আমি তোমার জন্য মাংস নিয়ে আসি? না থাক, খাবো না। আরে না করো না, মানুষের খাবার অনেক মজার, একবার তো খাও। তুমি এখানে একটু ওয়েট করো, আমি বাড়িতে গিয়ে তোমার জন্য মাংস নিয়ে আসি। এই বলে আয়শা চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে ইয়াসিন জিনের জন্য মাংস আর ভাজা মাছ নিয়ে আসলো। এগুলো নিয়ে এসে আয়শা বলল, এই নাও, তোমার জন্য মাংস আর ভাজা মাছ নিয়ে আসছি। মানা করার পর কেন আনতে গেলে? আমি এসব খাবো না, আমার পছন্দ না। ঢং, ভূতেরা ভাজা পোড়া পছন্দ করে, জানি না বুঝি? মানুষেরা তো এটা বলে অসময়ে ভাজা পোড়া খেলে নাকি ভূতে ধরে। এসব বাদ দাও, তোমার জন্য এগুলো নিয়ে আসছি, খেয়ে দেখো না, হা করো। এই বলে আয়শা ইয়াসিনকে মাছ আর মাংস খাওয়াতে লাগলো। খাবারগুলো খেয়ে ইয়াসিন বলল, সত্যি তো খাবারগুলো মজার, দেখলা, বলেছে না? এখন রোজ রাতে তোমাকে কিছু না কিছু খাওয়াবো। তোমাকে দেখে আমি অবাক হই, তুমি মানুষ হয়ে জিনের প্রেমে কিভাবে পড়লা? মানুষেরা আমাদের জিন জাতিকে দেখে ভয়ে কাঁপতে থাকে, আর তুমি কত সাহস করে আমার সামনে আসো, কথা বলো। বারে, জিনকে দেখে ভয় পায় না কে বললো? কিন্তু তুমি তো কিউট জিন, তোমাকে দেখে ভয় আসে না, ভালোবাসা আসে। ইয়াসিন বলল,
হয়েছে, আপনার আর ভালোবাসা দেখাতে হবে না, বাড়িতে যাও, রাত গভীর হয়েছে, একটু পর ভোর হবে। ওকে ঠিক আছে, আমারও খুব ঘুম পাচ্ছে, আজকে যাই, কাল কথা হবে। ইয়াসিনের কাছে বিদায় নিয়ে আয়শা পুকুর পাড় থেকে বাড়িতে আসার জন্য পেছনে পা ঘুরতে দেখলেন ওর মা দাঁড়িয়ে আছে। মাকে এত রাতে পুকুর পাড়ে দেখে আয়শা ভয় পেয়ে বলল, মা তুমি এখানে? আয়শার মা বলল, কি করছিলে এখানে? কই কিছু না, ঘুম আসছিল না তো, তাই পুকুর পাড়ে আসলাম একটু হাঁটতে। হাঁটার জন্য তো অনেক জায়গা আছে, এই পুকুর পাড়ে কেন? তুই কি ভেবেছিলি আমি কিছু দেখিনি? আমি তোকে বাড়ি থেকে ফলো করতে করতে এখানে আসছি। আমি দেখলাম তুই ফ্রিজ থেকে মাছ আর মাংস বের করলি। শুরুতে ভেবেছিলাম নিজে খাবি মনে হয়, পরে যখন দেখলাম ওগুলো নিয়ে বাইরে আসলি, তখন তোর পিছু নিয়ে এখানে আসলাম। তুই খাবারগুলো কাকে দিলি? রিলেশন করিস? আমাদেরকে বোকা বানিয়ে তাহলে এসব করে বেড়াস? আয়শা বলল, না মাছি, এসব কি বলো? আমি কারোর সাথে লুকিয়ে দেখা করি না, প্রেমও করি না। তাহলে এই গভীর রাতে রুম ছেড়ে এখানে কেন? আর সাথে করে নিয়ে আসা মাছ মাংস এসব কই? আসলে মা হয়েছে কি, একটু কুকুরের বাচ্চা খেতে না পেরে কান্না করছিল, কুকুরের বাচ্চার কান্না শুনে তো এখানে আসছি, আর ওকে মাছ মাংসগুলো খেতে দিয়েছি। আয়শার মা বলল, আর একটা যদি মিথ্যা কথা বলিস তাহলে থাপ্পড় দেব, চল বাড়িতে চল, তোর বিচার হবে সকালে। এই বলে আয়শার মা আয়শাকে নিয়ে বাড়িতে চলে গেল। রাত আর বেশি নেই, কিছুক্ষণ পর ফজরের আজান হবে, আর কিছুক্ষণ পর সকাল। আয়শা না ঘুমিয়ে সে সময়টুকু চিন্তা করতে লাগলো, না জানি সকালে কি হবে। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল সময়টুকু। সকাল হলো। সকাল হতে আয়শার বাবা আয়শাকে ওনার রুমে ডাকলেন। বাবার ডাকে আয়শা রুমে যেতে ওর বাবা বললেন, আয়শা কি শুনছি এসব? তুই তো আগে এমনটা ছিলে না, রাত বিরাতে নাকি বাইরে যাস। তা ছেলেটা কে? কোন ছেলে বাবা? কোন ছেলে আবার? যে ছেলের সাথে দেখা করতে রাতের অন্ধকারে পুকুর পাড়ে যাস, সেই ছেলে। বাবা বিশ্বাস করো, আমি কোনো ছেলের সাথে দেখা করতে যাই না। তাহলে কি ভূতের সাথে দেখা করতে যাস? হ্যাঁ সত্যি, ভূতই তো। মানে? না মানে বললাম আমি কারোর সাথে দেখা করি না বাবা, প্রেমও করি না, এটাই সত্যি। ছি ছি, তোকে ভালো ভেবেছিলাম, আশপাশে সবাই ভালো ভাবে তোকে, সেই তুই যদি এভাবে রাতে লুকিয়ে পুকুর পাড়ে যাস, তাহলে তোকে কিভাবে বিশ্বাস করি বল? বিষয়টা জানাজানি হলে কি হবে? তখন কি আমার মান সম্মান থাকবে? আয়শার মা বলল, আমাদের মান সম্মান যাবার আগে ওকে বিয়ে দিয়ে দিই, কি বলো? আয়শার বাবা বলল, ঠিকই বলেছ, এটাই করব। না বাবা, এমনটা করো না। মা, আমি এখন বিয়ে করব না। তুই চুপ কর, রুমে যা। আয়শার মা, ওকে নিয়ে রুমে গিয়ে আটকে রাখো। আয়শার বাবার কথায় ওর মা আয়শাকে নিয়ে রুমে আটকে রাখলো। রুমে আটকে রাখায় আয়শা খুবই চিন্তিত হয়ে পড়ল। যদি সত্যি সত্যি মা বাবা বিয়ে করিয়ে দেয়? যাই হোক, দিনটা ওভাবেই বন্দি রুমে কেটে গেল আয়শার। রাতে খাবার শেষে বাবা মা যখন ঘুমিয়ে পড়লেন, আয়শা তখন ভাবতে লাগলো, কিভাবে বাইরে বেরোনো যায়। দরজা তো বাইরে থেকে লাগানো, দরজা দিয়ে যাওয়া যাবে না, জানালা দিয়ে বাইরে যেতে হবে। এ বলে আয়শা চেষ্টা করছিল জানালা ফাঁক করে বেরোনোর। ঠিক তখনই ইয়াসিন আয়শার রুমে আসলো। এসে বলল, এই কি করছো, কি হয়েছে? ইয়াসিন, মা বাবা আমাকে রুমে আটকে রেখেছে, বাইরে যেতে পারছি না। আমি তো বাইরে বের হওয়ার চেষ্টা করছি, বাইরে বেরিয়ে তোমার কাছে যেতাম, তুমি চলে আসলা। আচ্ছা আমাকে একটু সাহায্য করো তো, জানালা একটু ফাঁক করে দাও, আমি যেন বাইরে বের হতে পারি। আরে মাথা মোটা, আমি তো এমনিতেই তোমাকে নিয়ে বাইরে যেতে পারি। তাই তো, তাহলে বাইরে পুকুর পাড়ে নিয়ে চলো, ওখানে গিয়ে সব বলছি। আচ্ছা কাছে আসো। ইয়াসিন জিনের কথায় আয়শার কাছে আসতেই ইয়াসিন আয়শার কপালে হাতটা রাখলো। হাত রাখার পর আয়শার আর কিছু মনে নেই। একটু পর সে নিজেকে দেখলো পুকুর পাড়ে। নিজেকে পুকুর পাড়ে দেখে আয়শা বলল, ইয়াসিন, মা গতকাল এখানে দেখে ফেলেছে, দেখে বাবাকে বলে দিয়েছে। এখন মা বাবা মনে করেছে আমি মনে হয় কারোর সাথে প্রেম করি, তাই রাতে এই পুকুর পাড়ে আসি। এখন মা বাবাকে বলতেও পারি না কোনো ছেলেকে আমি ভালোবাসি না, আমি একটা জিনকে ভালোবাসি, আর সেটা তুমি। আমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে, তোমার মা বাবা তোমাকে সন্দেহ করছে। এত প্রবলেম হওয়ার পরও আজকে আসলে দেখা করতে, তো কি করব? মা বাবা বিয়ে দিতে চায়, বিয়ে করব? বিয়ে পরে করো, আগে নিজেকে বাঁচাও, পেছনে ফিরে দেখো, তোমার মা বাবা দাঁড়িয়ে আছে, আমি অদৃশ্য হয়ে আছি, আর তাই ওরা আমাকে দেখতে পাচ্ছে না। তুমি নিজেকে সামলাও, ওদের কিছু বলে ম্যানেজ করে যাও। ইয়াসিনের কথায় আয়শার বুক ধুকধুক করতে লাগলো। আজ আর রক্ষা নেই। ইয়াসিনের কথা শুনে আয়শা পেছন ঘুরে দেখলেন ঠিকই ওর মা বাবা পেছনে দাঁড়িয়ে আছে। আয়শা ওর মা বাবাকে দেখে কিছু বলার আগে ওর বাবা বললেন, চল বাড়ি চল। বাবার কথায় আয়শা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে আয়শার কাছে কিছু না শুনে ওর বাবা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, গতকাল এত কিছু হবার পরও তুই এই পুকুর পাড়ে গিয়েছিলি, লজ্জা শরম কি কিছুই নেই তোর? আমাদের মান সম্মান নিয়ে খেলা করতে তোর ভালো লাগে? কি ভেবেছিলি আমরা ঘুমিয়েছি? না ঘুমাইনি, ঘুমানোর ভান করেছিলাম তোকে ধরার জন্য। তুই নাকি কোনো ছেলেকে ভালোবাসিস না, তাহলে রাতের বেলা পুকুর পাড়ে যাস কেন? উত্তর দে। বাবা, তোমার কাছে কিছু লুকাবো না, আসলে আমি কোনো ছেলেকে ভালোবাসি না, আমি একটা জিনকে ভালোবাসি। আয়শার মা বলল, কি জিনকে ভালোবাসিস মানে? আয়শার বাবা বলল, গল্প বানিয়ে বলার জায়গা পাস না তাই না? ওই কোনো জিন আছে নাকি যে এত মানুষ থাকতে তোর কাছে আসবে, তোকে ভালোবাসতে যাবে? বাবা বিশ্বাস করো, এটাই সত্যি। আয়শার কথায় ওর বাবা আবারও একটা থাপ্পড় দিয়ে বললেন, আর একটা যদি মিথ্যা বলিস মেরে ফেলবো। বল তাড়াতাড়ি ছেলেটাকে। কোনো ছেলে নেই বাবা, তোমরা বিশ্বাস করো আর না করো, আমি জিনকেই ভালোবাসি, ওকেই বিয়ে করব। আয়শার এমন কথায় ওর মা বাবা ওকে অনেক মারে।
আর কোথাও যেন যেতে না পারে, সেজন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রুমে আটকে রাখে। আয়শা রুমে সারাদিন কাঁদে। বাইরে যেতে চাইলেও ওর মা বাবা যেতে দেন না। এদিকে খাবার খেতে দিলে আয়শা না খেয়ে চুপ করে থাকে। আয়শার এমন অবস্থা দেখে ওর মা বলে, মা এমন করিস না মা, না খেলে তোর মরে যাবি যে, তুই নে খেয়ে নে। মরে গেলে তোমাদের কি? তোমরা তো আমাকে মারতেই চাও। কি এমন অপরাধ করেছি যে হাত বেঁধে রুমে আটকে রেখেছ? আয়শার মা বলল, তোর অপরাধ রাতের অন্ধকারে লুকিয়ে কোনো ছেলের সাথে জানি দেখা করিস। এই বিষয়টা লোকেরা জানাজানি হলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। তোমরা কি আমাকে পাগলি ভাবো নাকি? আর কতবার বলবো আমি রাতের অন্ধকারে কোনো ছেলের সাথে দেখা করতে যাই না। আমি দেখা করি একটা জিনের সাথে। এটা কি কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো কি এটা কথা? এসব পাগলামি না করে ভালো হয়ে যা। 2-1 দিন গেলে তোকে এমনিতেই বাইরে যেতে দিব। আমি জিনের সাথে দেখা করি, কথা বলি, এটা বিশ্বাস করছো না তাই না? যেদিন জিনকে বিয়ে করবো সেদিন বুঝবা। আয়শার কথায় আর কান না দিয়ে খাবারটা রেখে ওর মা চলে গেল। এদিকে দিন গড়িয়ে রাত হলো। আয়শার হাত বাঁধা, সে আজ বাইরে যেতে পারবে না। তাই শুয়ে শুয়ে ইয়াসিন জিনের অপেক্ষা করছে। সময় তখন মধ্যরাত। আয়শা তখনও না ঘুমিয়ে জেগে আছে। ইয়াসিন একটু পরেই আয়শার কাছে আসলো, এসে বলল, আয়শা এ কি অবস্থা হয়েছে তোমার? হাত বাঁধা কেন? আমি তোমার সাথে দেখা করতে যাই তাই। মা বাবাকে তোমার কথা বলেছি কিন্তু বিশ্বাস করছে না। কি বলো, আমার কথা বলতে গেছো কেন? এসব বাদ দাও, আগে বলো এই মধ্যরাতে কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। তোমার মা বাবা না ঘুমালে কিভাবে আসি বলো? এখন ওনারা ঘুমিয়েছে, এখন আসলাম। আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। কোথাও নিয়ে যাও প্লিজ। এখানে কিছু জিজ্ঞেস করবো না, বাইরে গিয়ে বলবো। ওকে, চোখ বন্ধ করো। আমি না বললে চোখ খুলো না। ইয়াসিনের কথা আয়শা চোখ বন্ধ করলো। এদিকে ইয়াসিন আয়শাকে নিয়ে তার রাজ্যে চলে গেল। সেখানে যাবার পর ইয়াসিন আয়শাকে বলল, আয়শা চোখ খুলো, তোমাকে নিয়ে আমার রাজ্যে আসছি, বলো কি বলবে। আমার দিকে তাকাও। তাকালাম। কি দেখতে পেলে? তোমার মুখে আর ঠোঁটে আঘাতের চিহ্ন। কেউ মনে হয় অনেক মেরেছে। হ্যাঁ, আঘাতের চিহ্ন। বাবা অনেক মেরেছে আমাকে। হ্যাঁ, তো এসব কথা আমাকে বলছো কেন? কারণ তোমার জন্য এত মার খেয়েছি। তোমাকে ভালোবেসে আজ আমি রুমে বন্দি। আজ এখনই আমার একটা উত্তর চাই। তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ বা না? আয়শা এসব বাদ দাও, পাগলামি করো না। যেটা বলেছি উত্তর দাও। সেই কবে থেকে তোমাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তুমি কোনো সাড়া দাও না। আজ এখন তোমাকে বলতে হবে আমাকে ভালোবাসো কি না। যদি না হয় আর কখনো তোমার সামনে তোমার কাছে আসবো না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ইয়াসিন বলল। আয়শা বলল, আমার অবস্থা দেখে তোমার কি মনে হয় এতদিন মিথ্যা ভালোবাসার অভিনয় করেছি? ইয়াসিন, সত্যি ভালোবাসি তোমাকে। ইয়াসিন বলল, আয়শা আজ তোমাকে সব সত্যি বলবো। আমি এতদিন তোমাকে কিছু না বললেও সময়ের পরিবর্তনে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ভালোবাসি কিন্তু বলিনি। কেন বলিনি জানো? কেন বলনি? কারণ আমি আর বেশি দিন বাঁচব না। আয়শা, তোমাদের মানুষের যেমন কিছু জটিল রোগ ও কঠিন রোগ থাকে যাতে তারা বাঁচে না, তেমনই আমার একটা রোগ আছে। আমি আর বেশি দিন বাঁচব না, হয়তো 1 মাসের মধ্যেই মারা যাব। ইয়াসিনের মুখে এসব কথা শুনে আয়শার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর কথা যেন বিশ্বাস হচ্ছে না। ইয়াসিনের কথা শুনে আয়শার চোখে পানি চলে আসলো। এদিকে আয়শার মন খারাপ ও কাঁদতে দেখে ইয়াসিন বলল, আয়শা জানি কথাগুলো শুনে তোমার মন খারাপ হবে, তবুও বলতে হলো। তুমি বাড়িতে ফিরে যাও, আমাকে ভুলে নতুন জীবন শুরু করো। যদি তা না পারো তাহলে আমাকে বিয়ে করো। মনে রাখবা, আমাকে বিয়ে করবা ঠিকই, কিন্তু আমি হয়তো তোমার সাথে অল্প কদিন সংসার করতে পারবো। আয়শা, তোমাকে সব খুলে বললাম, এখন তোমাকে বাড়িতে রেখে আসি। তুমি আজ আমার কথাগুলো ভেবে দেখবা। কাল আমি তোমার কাছে আসবো তোমার মতামত জানতে। এই কথাটা বলে ইয়াসিন আয়শাকে নিয়ে আবার ওর বাড়িতে ওর রুমে রেখে গেল। এদিকে বাড়িতে এসে আয়শা খুবই চিন্তিত হয়ে পড়ল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সত্যিকারের ভালোবাসলে তাকে কখনো ভোলা যায় না। ইয়াসিনকে তো সত্যিকারের ভালোবেসে ফেলেছে আয়শা। তাই সামনে কি হবে না ভেবে নিজের ডিসিশন নিয়ে নিল। রাত গভীর। আয়শা বাকি রাতটুকু ঘুমিয়ে কাটালো। পরের দিন সকালে আয়শার মা রুমে আয়শার জন্য নাস্তা নিয়ে আসতেই আয়শা বলল, মা আর কত, হ্যাঁ আমার বাঁধন খুলো, বাইরে যাব। ঠিক আছে, খুলছি, তবে আর পাগলামি করিস না যেন, নইলে সারা জীবনের জন্য বেঁধে রাখবো, নইলে কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। মা, তোমরা যে কেন আমার কথা বিশ্বাস করো না, দেখে নিও একদিন চিনকে বিয়ে করে জামাই বানিয়ে নিয়ে আসবো তোমাদের কাছে। আবারও পাগলামি শুরু করলি? আবারও কিন্তু বেঁধে রাখবো। যাও তো মা, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, নাস্তাটা খেয়ে নিস। পড়াশোনা তো বাদ দিয়েছিস, কলেজ যাবার কথা কি মনে থাকে? এসব কথা আয়শাকে শুনে ওর মা চলে গেল। এদিকে আয়শার দিনটা কাটতে লাগলো চিন্তায় চিন্তায়। রাত হলে তো ইয়াসিন আসবে, ও এসে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? যাই হোক, এভাবে চিন্তার মাঝে কেটে গেল দিনটা। রাত হলো, গভীর রাত। আয়শা ইয়াসিনের জন্য অপেক্ষা করছে। আয়শার অপেক্ষার অবসান ঘটিয়ে ইয়াসিন আসলো। ইয়াসিন এসে আয়শাকে বলল, কি চিন্তায় আছো মনে হচ্ছে? তো কি ভাবলে, কি করবে? আয়শা বলল, আমাকে এখান থেকে তোমার রাজ্যে নিয়ে চলো, ওখানে গিয়ে বলবো যা বলার। আয়শার কথা ইয়াসিন ওকে নিয়ে জিনদের রাজ্যে গেলেন। জিনের রাজ্যে গিয়ে ইয়াসিন আয়শাকে বলল, এখন বলো তুমি কি ডিসিশন নিলে?
আমার জীবন থেকে চলে যাবে নাকি এই অল্প সময়ে আমাকে বিয়ে করবে, আমার বউ হবে? ইয়াসিনের কথায় আয়শা ইয়াসিনের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। এ দেখে ইয়াসিন বলল, কাঁদছো কেন? ও বুঝেছে আমাকে ছেড়ে যাবে, তাই না? জানি এটাই করবে, কি আর করবে? আমার এই অল্প সময়ের জীবনে এসেই বা কী করবে? চুপ করো ইয়াসিন, আমি তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য কাঁদি না। আমি চিন্তা করি, সব সময় কাঁদি তোমাকে হারিয়ে ফেলবো সেই ভয়। জানো ইয়াসিন, সত্যিকারের ভালোবাসা কোনো রোগ মানে না কোনো ব্যথা। তোমাকে সত্যিকারের ভালোবাসি, তাই না? তাই তুমি যদি আর 2 দিন বাঁচো, এই 2 দিনের জন্য তোমার বউ হব। ইয়াসিন, আজ এখনই তোমাকে বিয়ে করব। ইয়াসিন বলল, কি সত্যি? আমি কিছুদিন পর মারা যাব, আমার জটিল একটা রোগ আছে, এটা জেনে আমাকে বিয়ে করতে রাজি হলা? হ্যাঁ, এখনই আমাদের বিয়ে হবে, চলো। আর কোনো কথা শুনতে চাই না। আয়শার কথায় ইয়াসিন আয়শার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকে একটা হাসি দিয়ে আয়শাকে নিয়ে ওর নিজের প্রাসাদে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর আয়শা ও ইয়াসিনের জিনের বিয়ে হয়। বেশ কিছু বন্ধু জিনকে সাক্ষী রেখে আয়শা ও ইয়াসিনের বিয়ে হয়। বিয়ে শেষে ইয়াসিন আয়শাকে নিয়ে ওর সুন্দর ও বড় প্রাসাদে চলে আসে। প্রাসাদে এসে আয়শা তো পুরাই অবাক, এত সুন্দর আর বড় প্রাসাদ ও কখনো দেখেনি। প্রাসাদের আশপাশটা কত সুন্দর। ইয়াসিন আয়শাকে প্রাসাদে নিয়ে একটা অবাক করার কথা বলে। ইয়াসিন আয়শাকে বলে, আয়শা, তুমি কিন্তু পরীক্ষায় পাশ করেছো। মানে কিসের পরীক্ষা? মানে আমার কোনো রোগ নেই, আমি কয়দিন পর রোগেও মারা যাব না। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে সত্যি ভালোবাসতে কিনা, কিন্তু তুমি সত্যি প্রমাণ করে দিয়েছো তোমার ভালোবাসা সত্যি। আজ থেকে তুমি আমার বউ, আমি তোমার বর। আয়শা বলল, কি? আমাকে মিথ্যা বলেছিলা? আমি সত্যি ভেবেছিলাম। জানো কত কষ্ট পেয়েছি? সরি, রাখো তোমার সরি। আমি কতটা ভয় ছিলাম জানো? ভেবেছিলাম তোমাকে বুঝি হারিয়ে ফেলবো, বলে উঠল আয়শা। ইয়াসিন বলল, এই যে কানে ধরে মাফ চাইলাম। কি করবো বলো? একটা কারণে তোমাকে পরীক্ষা করলাম। কি কারণ? আমার দাদা, উনি অনেক বয়স্ক জিন। আমার দাদা বলে সব মানুষদের সহজে বিশ্বাস করতে নেই। আসলে মানুষেরা ভাবে জিন ভূত মানে ভয়ঙ্কর কিছু, খারাপ কিছু। কিন্তু তোমরা মানুষেরা কি জানো না, মানুষের মতো আমাদের জিনদেরও মধ্যে ভালো মন্দ আছে। আমার দাদার এই কথাটার ওপর ভিত্তি করে আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি আমাকে আসলেই ভালোবাসো নাকি সব তোমার আবেগ? ও, এখন তো বিশ্বাস হয় আমি তোমাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস হয় বলে তো বিয়ে করেছি তোমাকে। এখন থেকে তুমি আমার বউ, তোমার সব দায়িত্ব এখন আমার। আচ্ছা, তোমার এত বড় প্রাসাদ, হ্যাঁ, কিন্তু কেউ নেই কেন? তুমি কি একা? তোমার মা বাবা নেই? আছে, থাকবে না কেন? আমার মা আছে, বাবা আছে, আরও 2টা ভাই ও দাদা আছে। তাহলে কোথায় ওনারা? সবাই মিলে আমার দাদার বন্ধুর ছেলের বিয়েতে গেছে, আজকে হয়তো চলে আসবে। তোমার এদিকে বিয়ে হয়ে গেল আমার সাথে, আর ওদিকে তোমার বাড়ির সবাই অন্য কারো বিয়ে খেতে গেছে। বাহ, ভালো তো। আমি তো তোমাকে হঠাৎ করে বিয়ে করলাম, তাই না? ওনারা আসলে ওনাদের জানাবো। আসলে জানাবো বলতে, আমার দাদা ও বাবা হয়তো আমার বিয়ের খবর পেয়ে গেছে, কারণ বার্তাবাহক জিন হয়তো এতক্ষণে ওদের কানে খবর পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার খুব ভয় করছে, আয়শা বলল। তোমার মা বাবা দাদা ওনারা আবার কিছু বলবে না তো? আমাকে কি মেনে নেবে? আমি তো মানুষ জাতি আর তুমি জিন। ভয় পেও না, দাদা আমাকে অনেক ভালোবাসে। আমি ওনাকে কিছু বললে কথা রাখে। তোমার ভয়ের কারণ নেই, আমি তো আছি। ভয় কি শুধু তোমার পরিবারকে নিয়ে? ওদিকে পরিবারের কথা একবারও কি ভেবেছো? আমার মা বাবা কি তোমাকে সহজে মেনে নেবে? তখন না হয় তুমি ম্যানেজ করে নিও। প্রথমে কেউ মানবে না, পরে তো মানবে। মানলে তো ভালোই। এসব চিন্তা বাদ দাও তো, আসো এখন আমরা খাবার খেয়ে নিই। এই বলে ইয়াসিন ও আয়শা মিষ্টি ও ফলমূল ও অন্য মজাদার খাবার খেলো। খাওয়া শেষ হতে না হতে ইয়াসিনের পরিবারের সবাই এসে হাজির। একসাথে এত জিনদের দেখে আয়শা কিছুটা ভয়ে ইয়াসিনের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। এদিকে ইয়াসিনের দাদা বললেন, তোকে কতবার সাবধান করেছি মানুষের সাথে দূরে থাকবি, সেই তুই কিনা একটা মানব জাতিকে বিয়ে করলি। দাদা, ভুল বুঝো না, আয়শা অনেক ভালো মেয়ে, আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে অনেকভাবে পরীক্ষাও করেছি। দাদা, দয়া করে আমাদের মেনে নাও। ইয়াসিনের দাদা বলল, আমরা তোদের মেনে নিলেও ওই মানুষেরা তোকে মানবে না। দেখে নিস, এই মানুষের জন্য তোর একদিন বড় ক্ষতি হবে। এই কথাটা বলে ওর দাদা অভিমান করে চলে গেল। এদিকে ইয়াসিনের বাবা তখন বললেন, ইয়াসিন, বিয়ে করবি ভালো কথা, আমাদের জানাতি কিছু না বলে হঠাৎ করে বিয়ে করাটা কি ঠিক? মাফ করো বাবা, আসলে হঠাৎ করে ডিসিশন নিয়েছি দুইজনে, তাই বিয়েটা করে ফেলেছি। তা মেয়েটার বাড়িতে কি জানে? তাহলে তো সমস্যা। ওনারা শুনলে যে কি হবে সেটাই ভাবছি। শোন, তুই হঠাৎ করে আবার ওদের সামনে যাবি না, এতে ওনারা ভয় পেতে পারে। আগে তোর বউ মানে আয়শাকে পাঠাবি, তারপর দরকার হয় তুই যাবি। ইয়াসিনের মা বলল, মা, তোমার নাম বুঝে আয়শা, খুব সুন্দর নাম। আজকে আমার ছেলের সাথে তোমার বিয়ে হলো, তোমার দায় দায়িত্ব এখন আমাদের। তুমি মানুষ, আমরা জিন। ইয়াসিনের সাথে বিয়ে, যদিও বিষয়টা মানতে পারিনি, কিন্তু না মেনে কি করব? মেনে নিলাম। চলো মামার সাথে চলো, তোমাকে আমাদের প্রাসাদটা ঘুরে দেখাই। এই বলে ইয়াসিনের মা আয়শাকে নিয়ে পুরো প্রাসাদটা ও আশপাশ ঘুরে দেখালো। ঘোরাঘুরি শেষে আয়শা যখন ইয়াসিনের কাছে আসলো, তখন ইয়াসিন আয়শাকে বলল, আয়শা, আমাদের জিনদের রাজ্য ও প্রাসাদটা কেমন লাগলো?
খুব ভালো লাগলো। তোমার পরিবারের সবাই কত ভালো, শুধু দাদাজান রাগ করে আছে। ওসব নিয়ে ভেবো না, দাদার মন খুব নরম, 2 দিন পর ঠিকই মেনে নেবে। এখন তোমার কথা ভাবো, তুমি আমাদের রাজ্যে আছো, ওদিকে তোমার মা বাবা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। চলো তোমার বাড়িতে গিয়ে আমাদের বিয়ের খবরটা জানাতে হবে। আয়শা, তাই নাকি? ভয় হচ্ছে ইয়াসিন, তবুও চলো। আয়শার কথা ইয়াসিন আয়শাকে ওর বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে এসে আয়শাকে ওর রুমে রেখে ইয়াসিন পাশে অদৃশ্য হয়ে লুকিয়ে রইল। এদিকে আয়শা রুমে এসে ওর মা বাবাকে ডাকতে থাকে। আয়শার ডাকে ওর মা বাবা রুমে এসে আয়শাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আয়শা তুই কই ছিলি? কাল থেকে যে কত জায়গায় খুঁজেছি তোকে, তোর কোনো খোঁজ খবর নেই। আয়শার মা হলো, কি হলো, চুপ করে আছিস কেন, বল কোথায় ছিলি? আয়শা বলল, জিনদের রাজ্যে ছিলাম। আবারও ওসব নাটক শুরু করলি? থাপ্পড় খাওয়ার আগে সত্যিটা বল, এসব আবল তাবল না বলে। আমার সব কথাই কি মিথ্যা মনে হয় নাকি? সেই দিন থেকে কত করে বলেছি আমি জিনকে ভালোবাসি, রাতের অন্ধকারে বাইরে জিনের সাথে দেখা করতে যাই, বিশ্বাসই করো না। আয়শার মা বলল, বিশ্বাস করার মতো কিছু বল, তাহলে বিশ্বাস করব। আয়শা বলল, আজ আর কিছু বলবো না, দেখাবো। আয়শার মা বলল, কি দেখাবি আমাদের? আয়শা বলল, জিনকে দেখাবো। কি বলিস, কি সত্যি নাকি? হ্যাঁ, এতদিন তো আমার কথা বিশ্বাস করনি, আজ সেটার প্রমাণ আমি দেব। তার আগে বলে রাখি, জিন সামনে আসলে চিৎকার করবে না। এই কথাটা বলে আয়শা ইয়াসিন জিনকে বললে সামনে আসতে। আয়শার কথায় ওর মা বাবার সামনে এসে এই প্রথম ইয়াসিন হাজির হলেন। হঠাৎ করে চোখের সামনে জিনকে দেখে আয়শার মা ওর বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। এটা কি স্বপ্ন নাকি সত্যি? চোখের সামনে জিন, তাহলে কি এতদিন আয়শা যা বলেছে সব সত্যি? ইয়াসিন সামনে আসায় আয়শার বাবা বললেন, এই আয়শা, তাহলে তুই এতদিন যা বলেছিলি সব সত্যি? হ্যাঁ বাবা, সব সত্যি ছিল। আয়শার মা বলল, দেখ মা, আমরা তোর কথা বিশ্বাস করলাম, তুই এখন জিনকে যেতে বল, আমাদের ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই মা, এতদিন আমার কথা উড়িয়ে দিয়েছ। ইয়াসিন এখান থেকে যাবে না, কারণ ও আসছে ওর শ্বশুরবাড়ি। আয়শার মা বলল, শ্বশুরবাড়ি মানে? তোমাদের তো এতদিন বলেছি জিন পছন্দ করি, ভালোবাসি, বিশ্বাস করনি মা বাবা। জানি না শুনলে বিশ্বাস করবে কিনা, মেনে নিবে কিনা, কিন্তু এটাই সত্যি, ইয়াসিন আর আমি বিয়ে করেছি। আয়শার মুখে কথাটা শুনে ওর মা বাবা হা হয়ে দাঁড়িয়ে রইল। এভাবে বেশ কিছুক্ষণ পর আয়শা বলল, কি অবাক হলে? হবারই কথা। মা, কি হলো, কথা বলো। আয়শার মা বলল, এটা কিভাবে সম্ভব? একটা জিন কিভাবে তোর বর হয়, এটা আমি জানি না। আয়শার বাবা, তুমি কিছু একটা করো। আয়শার মা, শান্ত হও, এখন আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। এখন যাই করি না কেন, আয়শা তো আর ফেরত আসবে না। যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা সংসার করুক। আমার চিন্তা ও ভয় শুধু আশেপাশের লোকেদেরকে নিয়ে। বাবা, তুমি আমাদের মেনে নিলা, ভাবতেই পারিনি। মেনে না নিয়ে কি করব? আগে যদি তোর কথা শুনে বিশ্বাস করতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। ইয়াসিন বলল, বাবা, হতে পারি আমি জিন, কিন্তু দেখে নিয়েন আমি আপনার মেয়েকে অনেক ভালো ও সুখী রাখবো। আয়শা বলল, মা, আমি তোমাদের না জানিয়ে বিয়েটা করেছি, সেজন্য আমাকে মাফ করে দাও, আর আমাদের মন থেকে মেনে নাও। আয়শার মা বলল, তোর বাবা যেহেতু মেনে নিয়েছে, তাহলে আমি আর কি বলবো, আমিও মানলাম। তোরা রেস্ট কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি, কেমন? এই কথাটা বলে আয়শার মা বাবা চলে গেল। এদিকে আয়শার মা বাবা মেনে নেওয়ায় ইয়াসিন ও আয়শা দুজনেই খুব খুশি। যাই হোক, এভাবে ইয়াসিন ও আয়শা তাদের বাড়িতে 2-1 দিন থাকে। 2 দিন পর ইয়াসিন আয়শাকে বলে, আয়শা, আমাদের রাজ্যে যেতে হবে, বাবা খবর পাঠিয়েছেন, আমার রাজ্যে আমার ও তোমার বিয়ের অনুষ্ঠান হবে। কি সত্যি? আমার তোমার বিয়ের অনুষ্ঠান? তো দাওয়াত তো শুধু জিনরা আসবে, আমার ভয় করবে না বুঝি? আরে বোকা, কিসের ভয়, ওরা তো তোমাকে দেখতেই আসবে, ভয়ের কিছুই নেই। আজ রাতেই আমরা যাব আমাদের রাজ্যে। তো কথা মতো দিনটা কেটে রাত নামে। ইয়াসিন আয়শাকে নিয়ে ওর রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে আয়শা দেখেন খুব সুন্দরভাবে তাদের প্রাসাদ ও রাজ্য সাজানো, নানা রকম সুন্দর সুন্দর খাবারেরও আয়োজন করা। আয়শা ও ইয়াসিন যাওয়ায় খুব ভালোভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। জিনদের রাজ্যে আয়শা ও ইয়াসিনের খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠান শেষে আয়শা ও ইয়াসিনের দিন খুব ভালোভাবে কাটতে থাকে। আয়শা মাঝে মাঝে বাড়িতে আসতো, বাড়িতেও থাকতো, জিনদের রাজ্যে ইয়াসিনের প্রাসাদেও থাকতো। একদিন ইয়াসিন ও আয়শা জিনদের রাজ্যে এক বাগানে বসে গল্প করছিল। তখন হঠাৎ ইয়াসিনের বাবা সেখানে আসলেন। এসে বললেন, ইয়াসিন, একটা ঝামেলা হয়ে গেছে, কাদের গোষ্ঠীর পিশাচ জিনেরা ঝামেলা করেছে, তুমি নাকি ওদের সাথে ঝামেলা করেছো। সেটা তো অনেকদিন আগের কথা, আয়শাকে একটা ছেলে কালো জাদু করেছিল, ওই পিশাচ জিনটাকে পাঠিয়েছিল আয়শাকে মেরে ফেলতে, কিন্তু আমি ওর প্রতিবাদ করেছি। তখন ওই জিনের সাথে মারামারি লেগেছিল, আমি ওকে মেরেছি, পরে ও আমাকে মেরেছে। এটা অনেক আগের ঘটনা, এখন সমস্যা কোথায়? ইয়াসিনের বাবা বলল, তুমি কি জানো না পিশাচ জিনেরা কেমন? ওরা বদলা নিবে, ঝামেলা করাই ওদের নেশা। বাবা, এখন কি করব? সমস্যা হয়েছে কি? সমস্যা তো হয়েছে, ওই পিশাচ জিনেরা তোমাকে না পেয়ে তোমার দাদাকে আক্রমণ করেছে, উনি এখন অসুস্থ। কি? দাদাকে আক্রমণ করেছে? তাহলে আমরা বসে থাকবো কেন? আমরা কখনো পিশাচ জিনদের কাছে হারিনি, আর হারবো না। আমাদের পূর্বপুরুষেরা সব সময় বিজয় লাভ করত, আমরাও করবো ইনশাল্লাহ। বাবা, সৈনিক জিনদের খবর দাও, দাদার ওপর আক্রমণের বদলা নিতে যাব। ইয়াসিনের বাবা বলল, মাথা ঠান্ডা করো,
আয়শা মানুষ, ওকে এখানে রাখা ঠিক হবে না, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। ওকে ওর বাড়িতে রেখে আয় যা, তারপর সব হবে। এই কথাটা বলে ইয়াসিনের বাবা চলে গেলেন। এদিকে ইয়াসিন দেরি না করে আয়শাকে নিয়ে একটু পরেই বাড়িতে আসলো। বাড়িতে আসার পর ইয়াসিন বলল, আয়শা দোয়া করো আমাদের জন্য, যুদ্ধে যাচ্ছি, জানি না কি হবে, সাবধানে থেকো কেমন? না যেও না, আমি তোমাকে যেতে দিব না। যদি তোমার কিছু হয়ে যায়, যেও না দয়া করে। আমাকে যেতে হবে আয়শা, ওরা আমার দাদাকে আক্রমণ করেছে, এর বদলা নিতে হবে। তুমি চিন্তা করো না, নিজের যত্ন নিও, আমার ভালোবাসা সবসময় তোমার কাছে আছে। এই কথাটা বলে ইয়াসিন চলে গেল। এদিকে ইয়াসিন চলে যাওয়ার পর আয়শার বাবা আয়শাকে জিজ্ঞেস করলো, আয়শা, ইয়াসিন তাড়াতাড়ি চলে গেল যে, তোকে কিছু বলল? ইয়াসিন আমাকে রেখে চলে গেল যুদ্ধ করতে। আয়শার মা বলল, যুদ্ধ? কিসের যুদ্ধ? জিনদের মধ্যেও যুদ্ধ হয় মা, পিশাচ জিনদের সাথে ঝামেলা চলছে, ওদের সাথে যুদ্ধে যাবে। আয়শার বাবা বলল, আচ্ছা তাই নাকি, জিনদের মধ্যেও তাহলে যুদ্ধ হয়? হয় বাবা, চিন্তা হচ্ছে ইয়াসিনের যদি কিছু একটা হয়। চিন্তা করিস না মা, কিচ্ছু হবে না, তুই শুয়ে একটু রেস্ট কর, আয়শাকে রেস্ট করতে বল। ওর মা বাবা চলে গেলে এদিকে আয়শা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, ইয়াসিনকে সে আবারও ফিরে পাবে তো? যাই হোক, এভাবে চিন্তার মাঝে কেটে গেল সেই দিনটা। আয়শা সারাদিন ইয়াসিনের অপেক্ষা ছিল, কিন্তু ও আসেনি। সে রাতেও অপেক্ষা ছিল, ইয়াসিন আসেনি। এভাবে অপেক্ষার মাঝে কেটে গেল 3টা দিন। 3 দিন পর আয়শার অবস্থা খারাপ হতে লাগলো। আয়শা ইয়াসিনের ফেরার অপেক্ষায় সবসময় থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া না করে কান্নাকাটি করতে থাকে। আয়শার এমন অবস্থায় ওর মা বলে, আয়শা মা, কেন মিছে চিন্তা করছিস? ইয়াসিন আসবে, হয়তো কদিন দেরি হবে। না মা, আমার মন মানছে না, ইয়াসিন 3 দিন হয় আমার কাছে আসে না। ও কি ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে? মা আমাকে বলে দাও, কিভাবে ইয়াসিনের খোঁজ পাবো? মা তুই ভেঙে পড়িস না, ঠিকমতো খাওয়া দাওয়া কর। না মা, খাবার তো ভিতরে যায় না, কি করব আমি? মেয়ের এমন অবস্থা দেখে আয়শার বাবা বললেন, তুই চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি পেয়েছি। আমার পরিচিত একটা কবিরাজ আছে, আমি কবিরাজকে কাল আমাদের বাড়িতে নিয়ে আসবো। কবিরাজ ওর সাথে থাকা জিনের মাধ্যমে ইয়াসিনের খোঁজ এনে দিতে পারবে। তাহলে তাই করো বাবা, না হলে আমি মরে যাব। যাই হোক, কথা মতো পরের দিন আয়শার বাবা কবিরাজকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে আসায় আয়শার বাবা কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আপনার কাছে তো লুকিয়ে লাভ নেই, লুকালেও আপনি সব জেনে ফেলবেন। আমার মেয়ের সাথে বিয়ে হয়েছিল ইয়াসিন নামে একটা জিনের, সবই ঠিক ছিল, কিন্তু 3 দিন আগে ইয়াসিন আমার মেয়েকে বাড়িতে রেখে তার রাজ্যে যায় পিশাচ জিনদের সাথে যুদ্ধ করতে। 3 দিন হয় ইয়াসিন ফেরেনি। এদিকে ইয়াসিন না ফেরায় আমার মেয়ে আয়শা খাওয়া দাওয়া ছেড়ে সবসময় ইয়াসিনের অপেক্ষায় থাকে, ওর জন্য চিন্তা করে, তাই তো আপনাকে নিয়ে আসলাম। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন তো ইয়াসিন কোথায় আর কেমন আছে। আয়শার বাবার মুখে এসব কথা শুনে কবিরাজ কিছুক্ষণ একা একটা রুমে বসে কি জানি করলেন। প্রায় 20 মিনিট পর কবিরাজ আবারও আয়শা ও তার মা বাবাকে রুমে ডাকলেন। 20 মিনিট পর আয়শা ও ওর মা বাবা রুমে এসে কবিরাজকে জিজ্ঞেস করলেন, কবিরাজ সাহেব কি দেখলেন? কোনো খোঁজ পেলেন কি? কিছু কি জানতে পারলেন? হ্যাঁ, আমার সাথে থাকা আমার বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম সেটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। আয়শা বলল, মা উনি কি বলে? ইয়াসিন ঠিক আছে তো? কবিরাজ সাহেব, খোঁজ নিয়ে কি জানতে পারলেন বলেন আমাদের। দেখেন, কথাটা বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে ইয়াসিন জিন আর বেঁচে নেই, ও যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। ইয়াসিন মারা গেছে? কবিরাজের মুখে কথাটা শুনে আয়শা তো পাথরের মতো দাঁড়িয়ে রইল। এদিকে ওর মা বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি মারা গেছে? কি বলেন? আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন তো। হ্যাঁ, আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে সব খোঁজখবর নিয়েছি। তাহলে ইয়াসিনের পরিবারের কেউ আয়শার কাছে আসেনি কেন? ওরা এসে আয়শাকে বলেনি কেন ইয়াসিন মারা গেছে? কবিরাজ কোন মুখে আসবে বলেন? ইয়াসিন মারা যাওয়ায় ওরা খুব ভেঙে পড়েছে, তাই হয়তো আসেনি। কবিরাজের মুখে কথাটা শুনে আয়শা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আয়শা বেহুশ হয়ে পড়ে যাওয়ায় ওর মা বাবা ওকে ধরে হাসপাতালে ভর্তি করান। কি থেকে কি হয়ে গেল কেউ ভাবতে পারেনি ইয়াসিন মারা যাবে, কিন্তু কি করার, মৃত্যু থেকে তো কেউ বাঁচতে পারে না। আয়শাকে হাসপাতালে ভর্তি করানো হলো, কিন্তু ওর তো হুঁশ ফেরে না। এভাবে 1 দিন যায় 2 দিন যায়, আয়শার হুঁশ আসে না। আয়শার হুঁশ ফেরে না বলে সেখানকার ডাক্তার আয়শার মা বাবাকে বলেন আরও কোনো বড় হাসপাতালে আয়শাকে ভর্তি করাতে। ডাক্তারের কথায় আয়শার মা বাবা আয়শাকে আরও বড় কোনো হাসপাতালে ভর্তি করান। বড় হাসপাতালে নিয়ে যাওয়ার আরও 2 দিন, মোট 4 দিন 5 দিন পর আয়শার হুঁশ ফেরে। আয়শার হুঁশ ফিরতে ওর মাকে বলেন, মা আমি বিশ্বাস করি না, তুমি শুধু একবার বলো কবিরাজ যা বলেছিল সব মিথ্যা। মা ইয়াসিনের কিচ্ছু হয়নি, শুধু একবার বলো, আমার ইয়াসিন মরতে পারে না। বলো মা। মা নিজেকে শান্ত কর, কবিরাজ যা বলেছে সব হয়তো সত্যি বলেছে। ইয়াসিন তো মানুষ না যে খোঁজ দিয়ে দেখব, ও জিন। কবিরাজ খোঁজ নিয়ে তো তাই বলল ইয়াসিন বেঁচে নেই, কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। আয়শার মায়ের কথায় আয়শা চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন। হাসপাতালেই পাগলামি করতে থাকলো। আয়শার এমন পাগলামি আর চিৎকার করে কান্না দেখে ডাক্তার আয়শাকে বাড়িতে নিয়ে যেতে বললেন। ডাক্তারের কথায় আয়শার মা বাবা আয়শাকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আয়শা শুধু কান্না করে, কারোর সাথে কোনো কথা বলে না। এদিকে বাড়িতে আসার রাতে আয়শার মা আয়শার কাছে আসলো। কাছে এসে আয়শার কোমরে একটা তাবিজ বেঁধে দিল। কোমরে তাবিজ দেখে আয়শা ওর মাকে বলল, এটা কি করেছো?
মা চলে যাও, আমাকে একা থাকতে দাও। দেখ মা, পাগলামি করিস না। এই তাবিজটা কবিরাজ দিয়ে বলেছিল তোর কোমরে পরে দিতে, তাহলে ওই পিশাচ খারাপ জিনগুলো যারা ইয়াসিনকে মেরে ফেলেছে তারা যেন তোর আর কোনো ক্ষতি করতে না পারে। কি দরকার ছিল? ওরা আমার ইয়াসিনকে মেরেছে, আমাকেও মেরে ফেলুক। এই কথাটা বলে আয়শা কান্না করতে লাগলো। ইয়াসিন তো বলেছিল, আয়শা চিন্তা করো না, আমি ফিরবো। তাহলে কেন ফিরল না? ইয়াসিনের মৃত্যুতে আয়শা একদম পাগলির মতো হয়ে গেছে। খাবার ঠিক মতো খেত না, সবসময় রুমের লাইট অফ করে বসে বসে কান্না করতো। ইয়াসিন মারা গেছে এই কথাটা জানার পর আয়শা ইয়াসিনের জন্য অপেক্ষা করে। এভাবে অপেক্ষা ও কষ্টের মাঝে কেটে গেল 6টা মাস। 6 মাস পর আয়শার অবস্থা ওই একই রকম আছে। মেয়ের এমন অবস্থা দেখে আয়শার মা বাবা এক রাতে আয়শার কাছে এসে বলল, আয়শার মা বলল, মা রে, তোর এমন পরিস্থিতি দেখতে কি মা বাবা হিসেবে আমাদের ভালো লাগে বল? দেখতে দেখতে 6 মাস কেটে গেল, ইয়াসিন মারা গেছে, ও আর কিভাবে ফিরবে বল? তুই সবসময় মন খারাপ করে থাকিস, এটা কি আমাদের দেখতে ভালো লাগে? তাই তোর বাবা আর আমি চিন্তা করেছি তোর বিয়ে দিয়ে দেব। বিয়ে? কার বিয়ে? আমি বিয়ে করব না মা। দেখ মা, তুই ইয়াসিনকে বিয়ে করেছিলি, কিছু বলিনি, ও তো মারা গেছে, এখন তোকে এভাবে আর কতদিন রাখবি? তোর ভালোর জন্য তোকে বিয়ে দিতে চাচ্ছি। বিয়ে তো জীবনে একবারই হয় বাবা, ইয়াসিন ফিরুক আর না ফিরুক আমি এভাবে থাকবো যতদিন বাঁচবো, কখনো নতুন করে কাউকে বিয়ে করব না। তোমরা এখন যাও তো, আমার ভালো লাগছে না। আয়শার মা বলল, তোর মনের অবস্থা এখন ভালো না, তাই জোর করলাম না, কিন্তু আমরা আবার তোর বিয়ের কথা বলবো, বিয়ের জন্য ছেলে দেখব। এই কথাটা বলে আয়শার মা বাবা চলে গেল। রুমে মন খারাপ করে বসে রইলেন আয়শা। এভাবে সেই রাতটা কেটে গেল। পরদিন সকালে বান্ধবী আশা আয়শাদের বাড়িতে আয়শার কাছে আসলো। আশা এসে বলল, আয়শা কেমন আছিস তুই? তোর সব কথাই আমি জানি, তোর কথা তো আগে বিশ্বাস করিনি, ভাবিনি জিনের সাথে তোর পরিচয় হবে আর বিয়ে। সেটা যাই হোক, ইয়াসিন তো মারা গেছে আয়শা, তাহলে কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস বলতো? আবার স্বাভাবিক হয়ে আগের মতো চলাফেরা কর, পড়াশোনা কর। আয়শা বলল, আমি আর আগের মতো হতে পারবো না রে আশা, আমার যে আর চলার শক্তি নেই, হারিয়ে গেছে। মৃত্যু যদি পাপ না হতো, নইলে কবে একা মারা যেতাম। দেখ আয়শা, এসব পাগলামি মাথায় নিয়ে আসিস না। আমাদের ইসলামে কিন্তু বলা আত্মহত্যা মহাপাপ, যে আত্মহত্যা করে সে জাহান্নামী। সেজন্য তো এসব করি না রে। এসব বাদ দে, তোর কি খবর বল? কি আর খবর, চলছে মোটামুটি, কিন্তু তোর জন্য খারাপ লাগে। তুই আমার বেস্ট একটা বান্ধবী, তোর এই অবস্থা দেখতে কি আমার ভালো লাগে বল? তুই আগে কি ছিলি, এখন কি হলি? নিজের দিকে তাকিয়েছিস একবারও? কি করব বল, সুখেই তো ছিলাম, হঠাৎ একটা ঝড় এসে সব ওলট পালট করে দিল। এই কথাটা বলে আয়শা কাঁদতে লাগলো। ঠিক সেই সময় আয়শার মা এসে বলল, দেখেছো মা, এভাবে রোজ কান্না করে, তুমি ওকে একটু বোঝাও তো মা। ওকে বোঝাও, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমরা ওর বিয়ে দিতে চাই, কিন্তু ও কিছুতে রাজি হচ্ছে না। আয়শা দেখ, পাগলামি করিস না, তোর জন্য সবাই চিন্তা করে, স্বাভাবিক হয়ে চলাফেরা কর। কি করব বল, আমার কিছুই ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আশা বলল, আচ্ছা একটা কাজ কর, আমি আগামীকাল আমার খালাতো বোনের বিয়েতে যাব, তুই আমার সাথে চল। এখানে একা থাকিস তাই মন খারাপ থাকে, বিয়ে বাড়িতে চল, ওখানে অনেক মানুষজন, বিয়ে বাড়িতে তো এমনিতেই অনেক মজা হয়, তোর মনটাও ভালো থাকবে। আয়শা বলল, না আমি যাব না, যাবার মুড নেই আমার। আশা যখন বলছে তখন যা না মা। আয়শার মা বলল, ওর সাথে কদিন ঘুরে আয়, মনটা ভালো হবে। হ্যাঁ আন্টি, ঠিকই বলেছে। আয়শা, তুই না করিস না, তাহলে এই কথাই ফাইনাল, তুই আর আমি কাল খালাদের বাড়িতে যাব। এই কথাটা বলে বেশ কিছুক্ষণ পর আশা চলে গেল। পরের দিন আশা ও আয়শা দুজনই কথা মতো আয়শার খালার বাড়িতে গেল। সেখানে যাবার পর আশা আয়শাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সেদিনটা আশা ও আয়শা আশার খালার বাড়ির এলাকাটা ঘুরে দেখল। এলাকাটা পাহাড়ি অঞ্চল, বেশ সুন্দর মনোরম পরিবেশ। পরের দিন আশার খালাতো বোনের বিয়ে। বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে। এত মানুষের ভিড়ে আয়শা একা একা সাইডে বসে আছে। হঠাৎ আয়শা খেয়াল করলো একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। আয়শা বিষয়টা খেয়াল করে অন্যদিকে ঘুরে বসলো। একটু পর সেই ছেলেটা আয়শার কাছে আসলো। ছেলেটা এসে আয়শাকে বলল, হাই, নাম কি আপনার? আয়শা। খুব সুন্দর নাম। এই বিয়ে বাড়িতে আসছেন, কার আত্মীয় আপনি? আশাকে চেনেন? আমি ওর বান্ধবী। ওয়াও, তাই নাকি? আশার এত সুন্দর বান্ধবী আছে আমি জানি না। জানলে কি হতো? পটাতাম। মানে? মানে আপনার নাম্বারটা পেতে পারি? না সরি, আপনার সাথে কথা বলার মুড নেই, চলে যান। কি বলেন? অন্য মেয়েরা আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে, আর আপনি এসব কি বলছেন? আরে ভাই, আমার বয়ফ্রেন্ড আছে। থাকতেই পারে, সমস্যা নেই, নাম্বারটা দেন। আপনি কি যাবেন এখান থেকে? না, দূর, আপনি থাকেন, আমি চলে যাই। এ বলে আয়শা সেখান থেকে চলে যেতে লাগলো। চলে যাবার সময় হঠাৎ আয়শার চোখ পড়লো আরেকটা ছেলের উপর। আয়শা শুরুতে এক ঝলক দেখে চমকে উঠল। এটা কাকে দেখলেন? এটা তো ইয়াসিন। আয়শা এক ঝলকে ইয়াসিনকে দেখেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছে না কেন? বিয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে কোথায় হারিয়ে ফেললো? ইয়াসিনকে যেখানে দেখা গেছে আয়শা দৌড়ে সেখানে গিয়ে দেখলো, অনেক খুঁজলো, কিন্তু ইয়াসিনকে আর কোথাও দেখতে পান না। এদিকে তখনই আশা এসে আয়শাকে বলল, আয়শা কোথায় ছিলি? কখন থেকে খুঁজছি। এভাবে কাকে খুঁজছিস তুই? আরে বল আমাকে। আয়শা বলল, আশা, আমি ইয়াসিনকে দেখেছি। মানে কি বলিস এসব? তুই ভুল কাউকে দেখেছিস মনে হয়। না আশা, আমি ইয়াসিনের সাথে সংসার করছি, ওকে কি চিনব না? আমি এখানে ওকে দেখেছি।
এটা কি করে সম্ভব? ইয়াসিন তো মারা গেছে, তাই না? মারা গেলে দেখলাম কিভাবে? তোকে কিভাবে বোঝাই? আমি সত্যি দেখেছি। ইয়াসিন, তুমি কোথায়? তুমি কি এখানে আছো? এই করছিস কি? সবাই কি ভাববে? দয়া করে চিৎকার করা বন্ধ কর। আয়, শোন, বস এখানে। দেখ আয়শা, তোর কথা যদি সত্যি হয় তাহলে ইয়াসিনকে আবার দেখতে পাবি। বিয়ে বাড়িতে অনেক মানুষ, তুই শান্ত হয়ে বস, খুঁজতে থাক, পাবি। আয়শা বলল, তাই যেন হয়। এটা আমি কি করলাম? ইয়াসিন এখানে কেন? আয়শা, দয়া করে শান্ত থাক। আয় চল, আগে খাবার খেয়ে নিব, খালা ডাকছে আমাদের। আয় তো, খাবার খেয়ে এসে দুজনে খুঁজবো। এই কথাটা বলে আশা আয়শাকে নিয়ে খাবার খেতে গেলেন। বেশ কিছুক্ষণ পর খাবার খেয়ে আয়শা আশাকে নিয়ে আবার সেখানে এসে ইয়াসিনকে খুঁজতে লাগলো। আয়শা আশাকে নিয়ে আবার সেখানে আসলো যেখানে ইয়াসিন দেখেছিল আয়শাকে। সেখানে আসার পর দুজনে অনেকক্ষণ বসে ইয়াসিনকে খুঁজতে থাকেন, কিন্তু ইয়াসিনকে কোথাও খুঁজে পান না। এদিকে ইয়াসিনকে খুঁজে না পেয়ে আশা বললেন, আয়শা, আমার মনে হয় তুই আসলেই ভুল কাউকে দেখেছিলি। ইয়াসিনকে দেখলে তো আমরা খুঁজে পেতাম। আর কত খুঁজবো, চল। ওদিকে বরপক্ষ আসার সময় হয়ে গেছে, চল। না রে, আমি যাব না, তুই যা, আমি এখানে বসে থাকবো। ঠিক আছে, তবে কোনো পাগলামি করবি না, চিৎকার করবি না। কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, কেমন? এই কথাটা বলে আয়শা ভিতরে চলে গেল। এদিকে আয়শা প্রতিনিয়ত ঘুরে ঘুরে ইয়াসিনকে খুঁজতে লাগলো। হঠাৎ আয়শা খেয়াল করলো দূরে একটা ছেলে হেঁটে যাচ্ছে। ছেলেটা তো ইয়াসিনের মতো দেখতে। ছেলেটাকে দেখে আয়শা ডাকতে ডাকতে দৌড়াতে দৌড়াতে ওর কাছে গেল। এদিকে আয়শার ডাকে ছেলেটা দাঁড়িয়ে আয়শাকে বলল, আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে ডাকছেন? ছেলেটার মুখে কথাগুলো শুনে আয়শা ওর মুখের দিকে তাকিয়ে ছলছল চোখে নিয়ে বলল, ইয়াসিন? ইয়াসিনকে? আপনি কি আমাকে বলছেন? বলে উঠল ছেলেটি। হ্যাঁ, তুমি তো ইয়াসিন, আমাকে চিনতে পারছো না? আমি আয়শা, তোমার বউ। আমার বউ মানে? দেখুন আপু, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ইয়াসিন না। না, তুমি ইয়াসিন, তুমি আমাকে চিনতে পারছো না? কি হয়েছে তোমার? দেখুন আপু, জানি না আপনি কাকে ভাবছেন আমাকে, কিন্তু বিশ্বাস করেন আমি ইয়াসিন না। আমার নাম তো আলামিন। আলামিন? না, আমি বিশ্বাস করি না। তুমি আলামিন না, তুমি ইয়াসিন। আরে কি মুশকিল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? আমার নাম আলামিন, আমার বাসা তো ওই পাহাড়ের পাশের যে জঙ্গল আছে ওখানে। আমি আসছি আমার এক বন্ধুর সাথে এখানে বিয়ে বাড়িতে। উফ, আমি এবার সত্যি জ্ঞান হারিয়ে ফেলবো। তুমি কিভাবে আলামিন হও? তুমি আমার ইয়াসিন। আয়শা ও আলামিন নামে ছেলেটার কথার মাঝে সেখানে আশা দৌড়ে চলে আসে। আশা কাছে আসতে বলল, আশা দেখ, ইয়াসিন ও আমার ইয়াসিন। কিন্তু এই কথাটা ও কোনোভাবে স্বীকার করছে না। ও বলছে ওর নাম আলামিন। আপু দেখেন না, সে তখন থেকে ওনাকে বলছে আমি ইয়াসিন না, আমি অন্য ছেলে, আমার নাম আলামিন। কিন্তু উনি পাগলের মতো কী সব বলে যাচ্ছে। ওনার মাথায় কি সমস্যা নাকি? না ভাইয়া, ও ভালো। আসলে ও ওর বরকে হারিয়েছে। ওর বর ছিল একটা জিন, সেই জিনটা নাকি হুবহু আপনার মতো দেখতে। সেজন্য আয়শা আপনার সাথে এমনটা করছে। আপনি কি আসলে ইয়াসিন নন ভাইয়া? না আপু, আমি ইয়াসিন নই। আর কতবার বলবো? আর উনি বলেছে ওনার স্বামী একটা জিন, কিন্তু আমি তো মানুষ, তাহলে কেমনে কি ভাবুন তো একবার। ইয়াসিন, দয়া করে এমনটা করো না। আমার দিকে তাকিয়ে ভালো করে দেখো, আমি তোমার বউ আয়শা। আলামিন বলল, আপনি আমার বউ হতে যাবেন কোন দুঃখে? আমার তো বউ তো বাড়িতে, আমি বিবাহিত। আর আপনি আমার বউ না, আমার বউয়ের নাম মাইশা। কি, তুমি বিবাহিত? তোমার বউ আছে? তাহলে আমি কে? তুমি আমাকে রেখে কাকে বিয়ে করেছো? পুরো আপনার মাথায় প্রবলেম আছে আপু। আপনার সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমি চলে যাচ্ছি। এই কথাটা বলে আলামিন ছেলেটা ওর বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে ইয়াসিন তখনও কান্না করতে করতে আয়শাকে বলতে লাগলো, আশা, ইয়াসিন চলে যাচ্ছে, ওকে থামা। ইয়াসিন, যেও না। আয়শা, ওর সাথে তো কথা বললি, সবই তো শুনলি। আমার মনে হয় ও সত্যি কথা বলছে। ও ইয়াসিন না, ও আলামিন। আমার চোখ ভুল হতে পারে না। আশা শোন, এমন তো হতে পারে ও আসলে ইয়াসিন, কিন্তু ওর স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই আমাকে চিনছে না। তা তো জানি না, হতে পারে। চল আমার সাথে। কোথায় যাব? ওর পিছু পিছু ওর বাড়িতে যাব। ওর বাড়িতে গেলে বুঝবো ও আসলে ইয়াসিন নাকি আলামিন। কি বলিস? শেষ বিকেল হয়ে গেছে, একটু পর সন্ধ্যা নামবে। এখন ওদিকে যাওয়া যাবে না, জায়গাটা ভালো না, পাহাড়ি অঞ্চল, জঙ্গল ওদিকে। তাহলে তুই থাক, আমি একাই যাচ্ছি। আরে থাম, একা যাস না, দাঁড়া, আমিও সাথে যাচ্ছি। এই বলে আয়শা ও আশা দুজনে আলামিন ছেলেটার পেছন পেছন যেতে লাগলো। দুজনে পেছনে আসছে। এই দেখে আলামিন দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আপনারা আমার পেছন পেছন আসছেন কেন? দরকার আছে তাই। কি দরকার? দেখুন, একটু পর সন্ধ্যা হবে, ওদিকে যাবেন না, আপনাদেরই সমস্যা হবে। হোক, যা হয় হবে। আমি তোমার পিছু পিছু তোমার বাড়িতে যাব, গিয়ে তোমার মা বাবার সাথে কথা বলবো। এসব পাগলামির মানে কি? দেখুন, শেষবারের মতো বলছি, চলে যান এখান থেকে। না, যাব না, এতে যা হয় হোক। আপনার মাথায় আসলেই সমস্যা আছে। আসেন, আমার পিছু পিছু আসেন, পরে কোনো ঝামেলা হলে আমাকে দোষ দিতে পারবেন না। এই কথাটা বলে আলামিন ওর বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে আয়শা ও আশা এরা আলামিনের পিছু পিছু ওর বাড়িতে চলে গেল। এদিকে আলামিনের পেছন পেছন দুটো মেয়ে বাড়িতে আসলো। এই দেখে আলামিনের বাবা রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো, আলামিন, এরা কারা? কোথা থেকে আসলি তুই? বাবা, আমি আমার বন্ধুর সাথে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এখানে এই আপুটার সাথে দেখা। দেখো না বাবা, উনি বলছে আমি নাকি ইয়াসিন। ওনাদের কত করে বুঝালাম আমি ইয়াসিন না, আমার নাম আলামিন। উনি বিশ্বাস করছে না, উল্টো আমাকে বলছে আমি নাকি ওনার বর, উনি আমার বউ। ছেলের মুখে এসব কথা শুনে আলামিনের বাবা বললেন,
তোমরা কে মা? আলামিন যা বলেছে এসব কি সত্যি? হ্যাঁ সত্যি আঙ্কেল, দয়া করে আপনি সত্যিটা বলুন না। ও আলামিন না, ও ইয়াসিন। দেখো মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলের নাম ইয়াসিন না, আলামিন। না না, আমি বিশ্বাস করি না। ও আমার ইয়াসিন, আমার স্বামী, আমি ওর বউ। আপনি সত্যি করে বলুন না, ওকে কোথায় পেয়েছেন? ও কি স্মৃতি হারিয়েছে? কি বলো এসব? দেখো মা, তোমার এই বাবার মতো বয়স্ক হয়ে একটা কথা বলছি, তুমি ভুল ভাবছো। আমার ছেলে আলামিনের কোনো স্মৃতি হারায়নি। ও সুস্থ আছে, সন্ধ্যা হয়ে আসছে, তোমরা ফিরে যাও। না, আমি যাব না। আমাকে সত্যি কথাটা না বললেও যাব না। আলামিনের বাবা বলল, আমাকে জোর করতে বাধ্য করো না, চলে যাও। এই বলে আলামিনের বাবা রেগে আশা ও আয়শাকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ি থেকে বের করায় আশা আয়শাকে বলল, আগেই বলেছি এই ছেলে ইয়াসিন নয়। এখন বিশ্বাস হলো তো? চল আয়শা, রাত নেমে গেছে। না, আমি যাব না, তুই ফিরে যা আশা, তোর খালার বাড়িতে ফিরে যা। কি বলিস? তোকে এখানে রেখে চলে যাব ভাবলি কি করে? এতে তোরই ভালো হবে। আমার সাথে এখানে থাকতে পারবি না, তুই যা, আমার জন্য চিন্তা করিস না। কিন্তু কোনো কিন্তু না, রাত হবার আগে তোর খালার বাড়িতে চলে যা। আর শোন, আমি এখানে এই কথাটা আমার মা বাবাকে বলিস না, আমি না বলা পর্যন্ত। ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, কেমন? নিজের দিকে খেয়াল রাখিস। এই কথাটা বলে আশা চলে গেল। আয়শা একা দাঁড়িয়ে রইল আলামিনদের বাড়ির বাইরে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে রাত নামলো। অন্ধকার রাতে আয়শা একা দাঁড়িয়ে আছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আলামিনের বাবা আয়শার কাছে এসে বললেন, আসো, আমার সাথে আসো। আয়শা বলল, কোথায় যাব? কোথাও যাব না আমি। যা বলি শোনো, আমার সাথে আসো। এই কথাটা বলে আলামিনের বাবা আয়শাকে নিয়ে ওনার বাড়িতে আবারও চলে গেলেন। আয়শাকে নিয়ে ভিতরে গিয়ে আলামিনের বাবা বললেন, যাও মা, ফ্রেশ হয়ে নাও, রাত হয়ে গেছে, আমাদের সাথে রাতের খাবার খাবে। না আঙ্কেল, আমার ক্ষুধা নেই। আপনারা খান, আমি খাবো না। আলামিনের বাবা বলল, যেটা বলেছি সেটা করো। তুমি ইয়াসিনের বিষয় জানতে চাও না? চাইলে যা বলি তাই করো। আলামিনের বাবার কথায় আয়শা ফ্রেশ হয়ে ওদের সাথে খাবার খেতে লাগলো। খাবার সময় আলামিনের বাবা বললেন, আমাদের খাবার বেড়ে দিচ্ছে। দেখো কে ও, কে জানো? ও আলামিনের বউ। ও আলামিনকে তুমি ইয়াসিন ভাবছ? আচ্ছা আঙ্কেল, ও কি আসলে ইয়াসিন নয়? না মা, ও ইয়াসিন নয়। তাহলে হুবহু ইয়াসিনের মতো দেখতে কিভাবে? কিন্তু আপনি কি ইয়াসিনের বিষয়ে কিছু জানেন? আমার মনে হয় জানি। এটা একটা ইতিহাস বললে সবাই চমকে উঠবে, বিশ্বাস করতে চাইবে না। আপনি বলুন আঙ্কেল, আমি সবটা শুনবো। ঠিক আছে, শোনাতে হবে। এই বলে আলামিনের বাবা ঘটনা বলতে শুরু করলেন। আলামিনের বাবা সব ঘটনা বলতে শুরু করলে উনি বললেন, মা আয়শা শোনো, আলামিন তুইও শোন, কারণ ঘটনাটা শুনে তুইও চমকে উঠবি। আমি আগে পেশায় ছিলাম একজন কবিরাজ, এখন কবিরাজি করি না, ছেড়ে দিয়েছি। আগে করতাম। আমাদের এলাকা আগে থেকে জঙ্গল। আমি একদিন কাজ শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি জঙ্গলের রাস্তা ধরে ফিরছিলাম। হঠাৎ আমি দেখতে পাই একটা বড় গাছের নিচে দুটো বাচ্চা খেলা করছে। বাচ্চা দুটোকে দেখে আমি মনে মনে ভাবি, আরে এই সন্ধ্যাবেলা এখানে বাচ্চাগুলো আসলো কোথা থেকে? আমি বাচ্চা দুটোর কাছে গিয়ে আশেপাশে ডাকতে থাকি, এখানে কেউ আছেন? এরা কার বাচ্চা? কিন্তু আমার কথার কোনো আওয়াজ আসছে না। এই সন্ধ্যার সময় দুটো বাচ্চা জঙ্গলে, একটু পর রাত হলে তো বাঘ শিয়াল খেতে পারে। এইভাবে আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসি। বাড়িতে এসে লাইট নিয়ে আবার সেখানে যাই আরেকটা বাচ্চাকে নিয়ে আসতে, কিন্তু সেখানে গিয়ে দেখি রেখে আসা বাচ্চাটা সেখানে নেই। খুব খারাপ লাগছিল তখন। আমি ভেবেছি ওই বাচ্চাটাকে মনে হয় শিয়াল কুকুরে খেয়েছে। যাই হোক, আমি বাচ্চাটাকে না পেয়ে বাড়িতে ফিরে আসি। সে রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি দুইজন খুব উঁচা লম্বা আমাকে এসে বলছে, রহিম মিয়া, তুমি যে আজ জঙ্গল থেকে বাচ্চাটাকে নিয়ে আসছো, সে আসলে কোনো সাধারণ বাচ্চা নয়, ও জিনেদের বাচ্চা। বাচ্চা দুটো মানুষ রূপে খেলা করছিল। তুমি হয়তো না বুঝে বাচ্চাকে মানুষ ভেবে নিয়ে আসছো। না বুঝে নিয়ে আসছো যেহেতু, তুমি বাচ্চাটাকে ফিরিয়ে দাও। কাল সন্ধ্যাবেলা বাচ্চাটাকে যেখানে পেয়েছো সেখানে রেখে যাও। এই কথাটা বলার পর স্বপ্নে আসা ওই জিন দুটো চলে যায়। এদিকে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে পারি আসলে ও জিনের বাচ্চা। জিনেরা বলেছিল ওনাদের বাচ্চাটাকে ফেরত দিতে, কিন্তু আমাদের কোনো সন্তান না থাকায় আমি জিনদের ওদের বাচ্চা দিতে রাজি হইনি। আমি কবিরাজ ছিলাম, তাই ওই জিনের বাচ্চাটাকে বন্দি করে রাখি। আমার এমন অবস্থা দেখে সেই জিনেরা সশরীরে আমার সাথে দেখা করে আর কথা বলে। জিনেরা আমার সাথে দেখা করে আমি ওদের বলি, আমি বাচ্চাটা আর ফিরিয়ে দেব না, ওকে আমরা আদরে বড় করব, নিজের ছেলের মতো। আমার এমন ব্যবহার আর অনুরোধে সেই জিনেরা আমাকে বলে, ঠিক আছে, তোমার যেহেতু সন্তান নেই তাহলে ওকে তুমি বড় করো, কিন্তু যখন ওর বয়স 40 বছর হবে তখন আমরা ওকে নিয়ে যাব। এই 40 বছর ও তোমার কাছে থাকবে নিজের ছেলের মতো। জিনদের কথায় আমি রাজি হই আর তাদের সন্তানকে নিজের সন্তানের মতো বড় করতে থাকি। আর সেই জিনের সন্তানটা কে জানিস? সেটা আর কেউ না, তুই আলামিন। বাবার মুখে এসব কথা শুনে আলামিন যেন আকাশ থেকে বলল, আলামিন জিন, সেটা ও আজ প্রথম জানলো। কথাটা শুনে আলামিন বলল, কি আমি জিন? বাবা এসব কি বলছো? সব সত্যি কথা বাবা, তুই সত্যি জিনের সন্তান। তোর বয়স এখন 25 বছর, তোর বয়স 40 হলে জিনেরা তোকে নিয়ে যাবে। এদিকে আলামিনের বাবার মুখে কথাগুলো শুনে আয়শার চোখে পানি চলে আসলো। কান্না ভরা চোখে আয়শা বলল, ওহ, যদি সত্যি আলামিন হয় তাহলে আমার ইয়াসিন কোথায়? ওর কথা কিছু জানেন? জানলে বলেন। দেখো মা, ঘটনার শুরুতে বললাম না জঙ্গলে দুটো বাচ্চাকে দেখেছিলাম? আসলে ওরা দুজন যমজ ভাই। একটা বাচ্চাকে আমি নিয়ে আসছি, ও হলো আলামিন। আরেকটা বাচ্চা তো জিনদের কাছে রয়ে গেছে, সে হলো ইয়াসিন। ইয়াসিন ও আলামিন যমজ ভাই। আমার ধারণা তাহলে ভুল।
ও ইয়াসিন না, ইয়াসিনের ভাই আলামিন। আঙ্কেল, আপনি তো বললেন আপনি কবিরাজ, আর আপনার সাথে ইয়াসিনের পরিবারের সাথে যোগাযোগ হয়, কথা হয়। আমাকে দয়া করে বলবেন ইয়াসিনের কি হয়েছে? ওকে আদৌ বেঁচে আছে নাকি সত্যি মারা গেছে? দেখো মা, সন্ধ্যার সময় তুমি যখন আলামিনের সাথে আমার বাড়িতে আসছিলে, আমি তখনই বুঝে গেছি কিছু একটা ঝামেলা আছে। তাই তখনই আমি ইয়াসিনের বাবা ও দাদার সাথে কথা বলেছি। তাই সত্যি কি বললো ওনারা? বলেন না ইয়াসিনের কি হয়েছে, ওকে আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে? দেখো মা, শান্ত হও, নিজেকে সামলাও। তোমার স্বামী ইয়াসিন সত্যি আর বেঁচে নেই, ও মারা গেছে। ইয়াসিন মারা গেছে কথাটা শুনে আয়শা ধপাস করে মাটিতে বসে পড়ল। শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না আয়শা, চোখ দিয়ে বেয়ে পড়ছে পানি। কাঁদতে কাঁদতে আয়শা বললেন, মারা গেছে? আমার কলিজা মারা গেছে, তাই না? আমাকে যাবার সময় বলেছিল যুদ্ধে যাচ্ছে, কিন্তু যুদ্ধে গিয়ে আর ফিরবে না, মারা যাবে তা তো বলেনি। আলামিনের বাবা বলল, না মা, তুমি ভুল ভাবছো, তোমার ধারণা ভুল। কারণ ইয়াসিন যুদ্ধ করতে গিয়ে মারা যায়নি। কি, তাহলে কিভাবে মরেছে? ইয়াসিন যুদ্ধ শেষে তোমার কাছে আসছিল, কিন্তু তোমার মা বাবা একজন কবিরাজের কাছে গিয়ে কবিরাজ নিয়ে এসে তোমার বর ইয়াসিনকে মেরে ফেলে। ইয়াসিনকে মেরে ফেলা হয়েছে, আর সেটা কবিরাজের মাধ্যমে করেছে তোমারই মা বাবা। উফ, আমি কি শুনলাম? আমি আর পারছি না। আমি এসব কথা শোনার আগে মারা যাচ্ছি না কেন? শান্ত হও মা, তোমার মা বাবাই এই গল্পের আসল ভিলেন। তোমার মনে আছে ওরা কবিরাজ নিয়ে এসে তোমার কোমরে তাবিজ বেঁধে দিয়েছিল? আসলে ওই তাবিজটা বেঁধে দেবার কারণে ইয়াসিনের পরিবারের কেউ এতদিন তোমার কাছে আসতে পারেনি। তুমি তোমার কোমরে তাবিজটা খুলে ফেলো, দেখো কিছুক্ষণের মধ্যে ইয়াসিনের মা বাবা দাদা সবাই তোমার কাছে চলে আসবে। আলামিনের বাবার কথায় আয়শা তাড়াহুড়ো করে কোমরে থাকা তাবিজটা খুলে ফেললেন। তাবিজটা খোলার কিছুক্ষণ পর ঠিকই ইয়াসিনের মা বাবা ও দাদা সবাই এসে হাজির হলো। ইয়াসিনের মা বাবা ও দাদাকে দেখে আয়শা চিৎকার করে কান্না করতে লাগলো। এ যেন বুক ফাটা কান্না। আয়শার কান্না দেখে সেখানে থাকা সবার চোখে পানি চলে আসলো। সবাই কান্না করতে লাগলো। আয়শা কান্না করতে করতে একসময় সবার সামনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আয়শা জ্ঞান হারায় কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরানো হয়। তখনও সবাই ওখানে ছিল। আয়শার জ্ঞান ফিরতে ইয়াসিনের দাদা বলেন, জানি আজ হয়তো ইয়াসিনের কথা শুনে তুমি অবাক হয়েছ। হয়তো তোমার মা বাবার জন্য এখনও ঘৃণা হচ্ছে। তোমার মা বাবার ওপর আমারও অনেক রাগ ও ঘৃণা। আমি চাইলে তোমার মা বাবাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু পারিনি দুইটা কারণে। এক, ওনাদের মারলেও আমার নাতি ইয়াসিন আর ফিরে আসবে না। দ্বিতীয়ত, তোমার মতো ভালো একটা মেয়ের মা বাবা ওরা। আয়শা, আমি সবসময় মানুষদের ভয় পেতাম। মানুষের প্রতি আমার একটা ভয় কাজ করতো সবসময়, কিন্তু তুমি আমার সব ধারণা পাল্টে দিয়েছ। আমি কখনো ভাবিনি তুমি আমার নাতি ইয়াসিনকে এত ভালোবাসবে। তোমার ভালোবাসা আসলেই সত্যি, কিন্তু দেখো তোমার মা বাবা তোমার এই সত্যিকারের ভালোবাসা বুঝলো না। কবিরাজ নিয়ে এসে ইয়াসিনকে মেরে ফেললো। ইয়াসিনের বাবা বলল, যে কবিরাজ ইয়াসিনকে মেরেছিল আমরা তার বংশ নির্বংশ করে দিয়েছি, মেরে ফেলেছি ওই কবিরাজকে। আমরা চাইলেও তোমার পরিবারের সবাইকে শেষ করে দিতাম, কিন্তু তোমার মতো ভালো মেয়ে যে ঘরে আছে সে ঘর নষ্ট করে কিভাবে? তুমি খুব ভালো, তুমি প্রমাণ করে দিয়েছো সত্যিকারের ভালোবাসা বলতে কিছু আছে। ইয়াসিনের মা বলল, আমার আর কিছু বলার নেই। আমি আমার ছেলে ইয়াসিনকে হারিয়েছি, তোমার মতো মিষ্টি ছেলের বউ পেয়ে রাখতে পারিনি। তবে আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো, তোমার খোঁজ নিব। আলামিনের বাবা বলল, মা আয়শা, সবার ভালোবাসা পূর্ণতা পায় না। তোমার সত্যিকারের ভালোবাসার পরিণতি সে এরকমই হয়েছে। আমি বলি কি, তুমি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসো। আলামিন বলল, হ্যাঁ আয়শা, তোমার এই কাহিনী শুনে আমি খুব মর্মাহত, খুব কষ্ট লাগলো। ইয়াসিন আমার ভাই, আমি আমার ভাইকে ছোটবেলায় দেখলেও বড় হয়ে দেখতে পেলাম না। বাবা ঠিকই বলেছে, তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাও। আমি ভাই হিসেবে তোমাকে সবসময় সাহায্য করব। এদিকে তখনই আলামিনের বাবা ইয়াসিনের বাবাকে বললেন, ভাই সাহেব, আপনি আপনার এক ছেলেকে হারিয়েছেন, আমি চাই না আপনার আরেক ছেলেকে হারান। আলামিন আপনার ছেলে, আপনারা চাইলে আলামিনকে আপনাদের কাছে নিয়ে যেতে পারেন। ইয়াসিনের বাবা বলল, নিয়ে যাব, কিন্তু সময় হলে ও আরও কয়েক বছর আপনার কাছেই থাকবে। আমি ওর বাবা হলেও আপনি ওকে বড় করেছেন, বাবার ভালোবাসা স্নেহ দিতেন। আপনাকে কষ্ট দিয়ে ওকে এখানে নিয়ে যেতে চাই না আমি। আলামিনের বয়স 40 বছর হলে তবেই ওকে নিয়ে যাব। আমরা এখন চলে যাচ্ছি। মা আয়শা, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো বাবা, আমার আর কি বা বলার থাকবে? গল্পে সবাই আছে, আমার ইয়াসিন নেই। ইয়াসিনের বাবা বলল, তোমার ভালোবাসা হারানোর কষ্ট আমরা বুঝি মা, তবুও বলছি স্বাভাবিক জীবনে ফিরে আসো। আমরা মাঝে মধ্যে আসবো তোমার কাছে। ভালো থেকো মা। ইয়াসিনের দাদা বলল, আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। ইয়াসিনের মা বলল, নিজের খেয়াল রেখো মা, ভালো থেকো। এই কথাটা বলে ইয়াসিনের দাদা, মা ও বাবা ওরা চলে গেলেন। ওরা সবাই চলে যাবার পর আয়শা কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, আলামিন ভাইয়া, আসলে আমাকে মাফ করে দিবেন। আমি তো বুঝতে পারি নাই আপনি ইয়াসিন না আলামিন। কি করব বলেন, দুজনই তো একই রকম দেখতে। আমি তো ভালোবাসায় অন্ধ ছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আরে বোন, তুমি মাফ চাচ্ছ কেন? তুমি প্রকৃত প্রেমিক। তোমার জায়গায় আমি হলো এই কাজটাই করতাম। মাফ চেয়ে আমাকে লজ্জা দিও না। আপনি আপনার বউ ও পরিবারকে নিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন। আমি এখন চলে যাচ্ছি, বিনা কারণে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, সেজন্য মাফ করবেন। আলামিনের বাবা বলল, মা তুমি একাই যাবা? আলামিন এগিয়ে দিক। না আঙ্কেল, একা যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও, ভালো থেকো। আলামিন ও তার পরিবারকে বিদায় দিয়ে আয়শা ওর বান্ধবী
আশার খালার বাড়ির দিকে আসতে লাগলো। আয়শা হাঁটছে ঠিকই, কিন্তু ওর মনে হচ্ছে মাথা ঘুরছে। ইয়াসিন বেঁচে নেই এই কথাটা যেন কোনোভাবেই মানতে পারছে না। এসব চিন্তা করতে করতে আয়শা হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়, আর সাথে সাথে রাস্তায় চলা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আয়শা অ্যাক্সিডেন্ট করার পর ওকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আসার সাথে সাথে আয়শার মা বাবাকে ফোন করে সবটা বলে। আয়শার মা বাবা আয়শার অ্যাক্সিডেন্টের কথা শুনে দ্রুত হাসপাতালের দিকে চলে আসে। ততক্ষণে ডাক্তার আয়শার চিকিৎসা শুরু করে দিয়েছেন। আয়শা পেটে আর মাথায় প্রচুর আঘাত পান। ডাক্তার আয়শার অবস্থা ভালো না বুঝতে পেরে ওকে আইসিইউতে পাঠিয়ে দেন। এদিকে মেয়ের এমন অবস্থা দেখে আয়শার মা বাবা কাঁদতে কাঁদতে ডাক্তারকে বলেন, ডাক্তার সাহেব, যত টাকা লাগে আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান, আমার একটা মাত্র মেয়ে, প্লিজ। ডাক্তার বলল, দেখুন ভাই, সবসময় টাকার ম্যাটার করে না, টাকা দিয়ে তো আর জীবন পাওয়া যায় না। আমরা ডাক্তার, রোগীকে সুস্থ করা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি। আপনার মেয়ে খুব গুরুতর আহত হয়েছে, ওর অবস্থা বলতে গেলে ভালো না। আমরা ওর কিছু টেস্ট দিয়েছি, ওগুলো রিপোর্ট না আসা পর্যন্ত কি হয় বলা যাচ্ছে না। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। ডাক্তারের কথায় আয়শার মা বাবা অপেক্ষা করতে লাগলো। রুমের বাইরে থেকে বেডে আয়শাকে আহত অবস্থায় শুয়ে থাকতে দেখে আয়শার মা বাবা অঝরে কাঁদতে লাগলো। এদিকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। কিছুক্ষণ পর বড় ডাক্তার আয়শার মা বাবাকে ডাকলেন। ডাক্তারের ডাকে আয়শার মা বাবা কাছে যাওয়ার ডাক্তার বললেন, আমি ও আমার টিম আয়শার টেস্ট রিপোর্ট দেখলাম। আয়শার রিপোর্টে যা এসেছে দেখে যা বুঝলাম, আপনাদের মেয়ে আর বাঁচবে না। আয়শার বাবা বলল, কি? আপনি কি বলছেন ডাক্তার? আমার মেয়ে বাঁচবে না কেন? ওর কি হয়েছে? দেখুন, জীবন মরণ আল্লাহর হাতে। তবুও আমরা তো ডাক্তার, আমরা রোগীর অবস্থা দেখতে ধারণা করে বলতে পারি। আপনার মেয়ে পেটে আর মাথায় আঘাত পাওয়ার কারণে ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাছাড়া বড় যে সমস্যাটা, ওর ব্রেনে আঘাত পেয়ে ব্রেনে রক্ত জমাট বেঁধেছে। এখন আমরা যদি রিস্ক নিয়ে ওর অপারেশন করাই তাহলে বাঁচার চান্স মাত্র 1%। তার চেয়ে ভালো মেয়ের সাথে গিয়ে শেষবারের মতো দেখুন, কথা বলুন, একটু পর ওর জ্ঞান ফিরবে। এই কথাটা বলে ডাক্তার চলে গেল। এদিকে আয়শার মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলেন? একমাত্র আদরের মেয়েকে এভাবে হারাতে হবে? এইভাবে আয়শার মা বাবা এক দৌড়ে আয়শার কাছে গিয়ে কান্না করতে লাগলো। এদিকে কিছুক্ষণ পর আয়শার জ্ঞান ফিরল। আয়শার জ্ঞান ফিরতে আয়শা খুব কষ্টে আস্তে আস্তে বলে উঠল, মা, বাবা, তোমরা আসছো? বাবা, আমি চোখে অন্ধকার দেখছি, কথা বলতে কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচব না। তবে মারা যাওয়ার আগে একটা কথা বলতে চাই। ইয়াসিনকে আমি সত্যি খুব ভালোবাসতাম বাবা। আমার ইয়াসিনকে তোমরা মেরে ফেলেছো। আমি বা আর বেঁচে থেকে কি করব? তোমরা অনেক ভালো থেকো। ইয়াসিনের মতো তোমাদেরও অনেক ভালোবাসি। মেয়ের মৃত্যুর সময় এমন কথা শুনে আয়শার মা বাবা কান্না করতে লাগলো। আয়শার বাবা বলল, হ্যাঁ মা, আমি দোষী। আমি কবিরাজ নিয়ে এসে ইয়াসিনকে মেরে ফেলেছি। কি করব বল? তুই যখন ইয়াসিনকে বিয়ে করলি, কথাটা শুনে অনেক রাগ হয়েছিল। নিজের একটি মাত্র মেয়ে, সে কিনা হবে জিনের বউ। পাড়ার প্রতিবেশীকে কি জবাব দিব? উপায় না পেয়ে গোপনে কবিরাজ নিয়ে এসে ইয়াসিনকে মেরে ফেলেছি। কিন্তু বিশ্বাস কর, আমি জানতাম না তোদের ভালোবাসা এত গভীর। বাবার মুখে এসব কথা শুনে আয়শার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়ে ছটফট করতে লাগলো। এদিকে মেয়ের এমন অবস্থায় আয়শার বাবা চিৎকার করতে লাগলেন। আয়শার বাবার চিৎকারে ডাক্তার আসতে আসতে আয়শা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আয়শা মারা যাওয়ায় ইয়াসিনের দাদা ও বাবা রেগে গিয়ে কিছুদিন পর আয়শার বাবাকে প্যারালাইজ করে দেন। আয়শার বাবা বেঁচে আছেন, কিন্তু ওনার হাত পা অবশ হয়ে গেছে।